নমস্কার গল্পপ্রেমী শ্রোতারা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অডিও স্টোরি বাড়ির নতুন এক গল্পের আসরে। আমি আছি এবং আপনাদের প্রিয় মিস্টার অলোকেশ সরকার। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন ধারাবাহিক গল্প অচেনা বন্ধন। একদিকে এক কোটিপটি যুবক, অত্যন্ত রাগী, জেদি এবং নিজের সিদ্ধান্তে অটল। অন্যদিকে এক সহজ সরল মনের মেয়ে, যে নিজের প্রিয় বান্ধবীকে বাঁচাতে গিয়ে এমন এক পরিস্থিতি জড়িয়ে পড়বে যেখানে তাকে নিতে হবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, একটি বিয়ে। একটি ভুল সিদ্ধান্ত আর দুই অচেনা মানুষের মধ্যে তৈরি হওয়া এক অদ্ভুত বন্ধন। এই বন্ধন কি একদিন ভালোবাসায় পরিণত হবে, নাকি এই সম্পর্কের প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকবে নতুন কোনো বিপদ? সেই উত্তর জানতে শুনতে থাকুন অচেনা বন্ধন। গল্পটি শুরু করছেন মিস্টার অলোকেশ সরকার, শুধুমাত্র অডিও স্টোরি আইডি চ্যানেলে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প অচেনা বন্ধন। কলকাতার বিখ্যাত বিজনেস টাইকুন রুদ্রপ্রতাপ ব্যানার্জি মেনশনে আজ রাজকীয় আয়োজন, কারণ আজ তার বিয়ে। রুদ্রপ্রতাপ ব্যানার্জি শুধুমাত্র দেশে নয়, বিদেশেও তার ব্যবসার জন্য একটা পরিচিত নাম। রুদ্র অত্যন্ত সুন্দর দেখতে, যে কোনো মেয়ের মন সে কেড়ে নিতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার, রুদ্র আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে নজর তুলেও চায়নি। সে বিয়েতেও বিশ্বাস করে না, কিন্তু আজ সে বিয়ে করছে শুধুমাত্র মা অবন্তিকার কথা রাখতে। রুদ্র কখনো মায়ের কথা অমান্য করে না। আজ সকাল থেকে মেনশনে ভিআইপি সব অতিথিদের আগমন শুরু হয়ে গেছে। মিডিয়াও তৎপর, প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে। সবাই অপেক্ষায়, কে হতে চলেছে রুদ্রপ্রতাপ ব্যানার্জির স্ত্রী। অন্যদিকে বহু মেয়ে মনে মনে পড়ছে, কারণ তারা সবাই রুদ্রকে চেয়েছিল, কিন্তু এখন রুদ্র অন্য কারো হতে চলেছে। এইদিকে যখন মানুষের ভিড় নতুন বউকে দেখার জন্য অপেক্ষা করছে, অন্যদিকে তখন মেনশনের একটি ঘরে একটি মেয়ে অস্থিরভাবে পায়চারি করছে। তার চোখ বারবার দরজার দিকে যায়। মেয়েটির নাম নন্দিনী। আজ তার সঙ্গেই রুদ্রর বিয়ে হওয়ার কথা। ঠিক সেই সময় একজন ছেলে ঘরে ঢোকে, সঙ্গে আরেকজন মেয়ে। ছেলেটি দরজা বন্ধ করেই তাড়াতাড়ি নন্দিনীর গলা জড়িয়ে ধরে। ভিকি, কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সবাই বারবার জিজ্ঞেস করছে আমি কখন ঘর থেকে বেরোবো। আমি কোনো রকমের অজুহাত দিয়ে এখানে বসে আছি, আর যদি 2 মিনিট দেরি করি না, রুদ্র নিজেই আমাকে নিতে চলে আসবে। আমি ওকে বিয়ে করতে পারবো না ভিকি। আমি জানি, তুমি চিন্তা করো না। এই বিয়েটা শুধু আমার সঙ্গেই হবে। দেখো, আমি তাকে নিয়ে এসেছি। নন্দিনী তখন ভিকির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। ও নন্দিনীর বেস্ট ফ্রেন্ড শ্রেয়া। শ্রেয়া, তুই? হ্যাঁ শোন, সময় নেই বেশি কথা বলার। তুই আমার জামাটা পরে নে আর তোরটা আমাকে দে। কিন্তু তুই বিয়ের শাড়ি পরে কিভাবে থাকবি? মানে তোকে তো সবাই নতুন বউ ভাববে রে। আমি যা করছি ভেবে চিন্তেই করছি। আমি রুদ্রকে বিয়ে করছি না, শুধু কয়েকটা মিনিট মণ্ডপে আমি বসবো, ব্যাস। ততক্ষণে তুই আর ভিকি এখান থেকে পালিয়ে যাবি, আর আমি পালিয়ে যাবো। পারফেক্ট প্ল্যান। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোমরা জলদি চেঞ্জ করে নাও। ভিকি বেরিয়ে যায়, শ্রেয়া দরজাটা বন্ধ করে দেয়। দুজনেই তাড়াতাড়ি জামা কাপড় বদলে নেয়। নন্দিনী শ্রেয়ার গলা জড়িয়ে ধরে। থ্যাংক ইউ। তুই না থাকলে আমি কি করতাম কে জানে। পাগলি, বেস্ট ফ্রেন্ডকে থ্যাংক ইউ কেউ বলে নাকি? হ্যাঁ, এখন তো পালাতো, কেউ না চলে আসবে, যা। নন্দিনী তড়িঘড়ি দরজা খুলে ভিকির সঙ্গে পালিয়ে যায়। শ্রেয়া তখন শাড়ি খুলতে শুরু করে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। শ্রেয়া ভয় পেয়ে ঘুমটা টেনে নেয়। কে? ম্যাডাম, রুদ্র স্যার ডেকেছেন, বিয়ের সময় হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে যে। আর 5 মিনিট দাও, যাচ্ছি। ম্যাডাম, আমি আর 1 মুহূর্ত দাঁড়াতে পারবো না। স্যার বলেছেন এখনই আপনাকে নিয়ে যেতে হবে। বলো না 5 মিনিট লাগবে, চলে যাও। মহিলা বাধ্য হয়ে চলে যান। শ্রেয়া আবার শাড়ি খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ জোরে দরজাটা খুলে যায়। রুদ্র রেগে গিয়ে ঘরে ঢোকে। কতক্ষণ ধরে বলছি, 5 মিনিটও সময় দেওয়া যাবে না, এবার চলো, সময় শেষ। শ্রেয়া কিছু বলতে কেউ বলতে পারে না। রুদ্র তার হাত টেনে জোর করে ঘর থেকে নিয়ে যায়। এখন তারা হল ঘরে। সমস্ত মিডিয়া, ক্যামেরা, অতিথিদের চোখ শুধুই শ্রেয়ার উপরে, তবে কেউ তার মুখ দেখে না। রুদ্র মা অবন্তিকা বলেন, এই হচ্ছে রুদ্রের হবু স্ত্রী। রুদ্র, এবার মণ্ডপে বসো তোমরা দুজন, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ মা। সে শ্রেয়ার হাত ধরে মণ্ডপের দিকে এগিয়ে যায়, কিন্তু শ্রেয়ার পা কাঁপছে, সে যেন চলতেই পারছে না। কি নাটক শুরু করেছো, এবার চলো। দেখুন, আপনি ভুল বুঝছেন। ভুল ঠিক বিয়ের পরে দেখা যাবে, এখন চলো। সে শক্ত করে শ্রেয়ার হাত ধরে মণ্ডপে বসিয়ে দেয়। বিয়ের রীতিনীতি শুরু হয়। রুদ্র, একটু শোনো। জাস্ট শাট আপ, চুপ করে বসো। শ্রেয়া চুপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা 7 পাক ঘোরে এবং রুদ্র সিঁদুর পরিয়ে দেয়। বিয়ে সম্পন্ন হয়েছে। অবন্তিকা পণ্ডিত মশাইয়ের কথা শুনে খুশি হয়ে রুদ্র ও শ্রেয়ার হাতে কিছু টাকা দিয়ে দেন। এটা তোমাদের জন্য বিয়ের গিফট। তখন এক সাংবাদিক অবন্তিকাকে বলে, ম্যাডাম, আপনার পুত্রবধূর মুখটা তো দেখান, সবাই রুদ্র স্ত্রীকে দেখতে চায়। অবশ্যই। অবন্তিকা ঘুমটা তোলার জন্য এগিয়ে যায়।
শ্রেয়ার গলা শুকিয়ে আসে। সে ভয়ে আর উত্তেজনায় নিজের শাড়ি শক্ত করে চেপে ধরে। অবন্তিকা ঘুমটা তোলে এবং হতবাক হয়ে যায়। রুদ্র তাকিয়ে থাকে অবাক হয়ে। গোলাপি ঠোঁট, মসৃণ গাল, ছুঁয়ে গেছে এক চিলতে চুল, কপালে ছোট টিপ, বড় চোখ। এই মেয়েটা যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। শ্রেয়া ঘাবড়ে যায় ও ঘামতে থাকে এবং নিজের শাড়ির আঁচল মুঠো করে চেপে ধরে। রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে শ্রেয়ার দিকে। সেখানে উপস্থিত সমস্ত ভিআইপি অতিথি আর মিডিয়ার লোকেরা প্রথমবারের মতো শ্রেয়াকে দেখে। মিডিয়ার লোকেরা ছবি তুলতে শুরু করে দেয়। শ্রেয়া চুপচাপ চোখ নিচু করে দাঁড়িয়ে থাকে। ওর অস্বস্তি হতে থাকে। রুদ্র হঠাৎ করেই শ্রেয়ার হাতটা শক্ত করে চেপে ধরে, যাতে শ্রেয়ার সামান্য ব্যথাও লাগে। ও চোখ বন্ধ করে ফেলে। রুদ্র ঠোঁটে ভুয়ো একটা হাসি এনে মিডিয়ার দিকে তাকিয়ে বলে, এই হচ্ছে আমার স্ত্রী, মিসেস রুদ্র প্রতাপ ব্যানার্জি। ধীরে ধীরে অতিথিরা এবং মিডিয়ার লোকজন ম্যানশন থেকে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পর রুদ্র শ্রেয়ার হাতটা টেনে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অবন্তিকাও তাদের পেছনে পেছনে আসেন। রুদ্র রাগে চিৎকার করে ওঠে, তুমি কে? কিভাবে এত সাহস হলো বিয়ের সাজে সেজে আমার সঙ্গে বিয়ে করার? নন্দিনী কোথায়? শ্রেয়ার মুখ দিয়ে শব্দই বেরোচ্ছিল না। তার চোখ থেকে টক টক করে জল পড়ে যাচ্ছে শুধু। রুদ্র এটা দেখে তার হাতটা চেপে ধরে দাঁত কিরমির করে ওঠে। তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না? নাকি আমি পুলিশ ডাকবো? একবার পুলিশ এসে গেলে তুমি কল্পনাও করতে পারবে না তোমার কি হবে। আবার জিজ্ঞাসা করছি, নন্দিনী কোথায়? শ্রেয়া রুদ্রর কথা শুনে ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, না না, পুলিশ ডাকবে না। আমার নাম শ্রেয়া। আমি নন্দিনীর বেস্ট ফ্রেন্ড। অবন্তিকা অবাক হয়ে বলেন, কি? কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আর নন্দিনী কোথায়? শ্রেয়া ভয়ে ভয়ে বলে, ও ও অন্য একজন ছেলেকে ভালোবাসে। আমাদের কলেজে পড়ি। নাম কি? কিছুদিন আগে নন্দিনী আমাকে বলেছিল ওর বাড়ির লোকেরা ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করে ফেলেছে। সে আপনাকে বিয়ে করতে চায়নি রুদ্র। তাই আমি আর বিকি এখানে এসেছিলাম আর নন্দিনী বিকির সঙ্গে পালিয়ে গেছে। রুদ্র এটা শুনে রাগে এক ফুলদানি তুলে দেওয়ালে ছুঁড়ে মারে। রুদ্র অবন্তিকা দেবীকে বলে, দেখলে তোমা, এই জন্যই বিয়ে করতে চাইনি, কিন্তু তুমি আমার কথা শুনলে না, পালিয়ে গেল। তুমি এটা? রুদ্র, আমি কিছু জানতাম না এই ব্যাপারে। শোনো, না হলে আমি কখনোই তোমার বিয়ের কথা নন্দিনীর সঙ্গে অন্তত বলতাম না। কিন্তু এখন যা হয়ে গেছে। এখন শ্রেয়া তো তোমার স্ত্রী। তোমাকে এই সম্পর্কটা মানতেই হবে রুদ্র। রুদ্র মায়ের কথা শুনে রাগে শ্রেয়ার দিকে তাকায়। শ্রেয়া তখন কেঁদে ফেলে বলে, আমাকে যেতে দিন। যেটা হয়েছে ভুল হয়েছে। কিন্তু আমি বিয়েটা মানি না। এটা একটা ভুল। রুদ্র তার কথা শুনে রাগে তার হাত ধরে দাঁত কিরমির করে বলে ওঠে, তুমি মানো আর না মানো, তুমি এখন আমার স্ত্রী। আর গোটা শহর জানে তুমি মিসেস রুদ্র প্রতাপ ব্যানার্জি। এখন তোমাকে সারা জীবন এই ম্যানশনেই থাকতে হবে। আমার সঙ্গে থাক, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, বুঝেছো? শ্রেয়া এটা শুনে আরো ভয় পেয়ে যায়। সে আবারও অবন্তিকা দেবীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দিন। আমি একজন সাধারণ কলেজ স্টুডেন্ট, হোস্টেলে থাকি, পড়তে এসেছি। আমি আপনার ভয় পাইনি। এতটা বলেই সে দু হাত জড়ো করে অবন্তিকা দেবীর সামনে দাঁড়িয়ে পড়ে। অবন্তিকা দেবী তার হাত সরিয়ে দিয়ে বলে ওঠেন, এইসব বলে আর এখন কিচ্ছু হবে না। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তুমি এখন এই পরিবারের বউ হয়ে গেছো। যত তাড়াতাড়ি তুমি এই সত্যিটা মেনে নেবে, ততই সেটা তোমার জন্য ভালো হবে। তারপর তিনি রুদ্রকে বলেন, রুদ্র, আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি বাকিটা দেখছি। অবন্তিকা দেবী একবার শ্রেয়ার দিকে তাকিয়ে চলে যান। তার চলে যাওয়ার পর শ্রেয়া রুদ্রর দিকে তাকায়। রুদ্র বলে, আমি একটু পরেই আসছি, ততক্ষণ রেডি হয়ে থাকো, কারণ আজ আমাদের ফার্স্ট নাইট। শ্রেয়া এটা শুনে ভীষণ ভয়ে চমকে যায়। রুদ্র দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। শ্রেয়া ঘরে পায়চারি করতে করতে বলে, আমি এখানে থাকতে পারবো না। আমি এটা মানি না। আমাকে এখান থেকে পালাতে হবে। সে দ্রুত ব্যালকনি গিয়ে নিচের দিকে তাকায়। বাগানে গার্ডরা পাহারা দিচ্ছে। কিন্তু গার্ড, পালাবো কিভাবে? সে দ্রুত ঘরের ভেতরে ফিরে আসে এবং দরজা ধাক্কা দিতে থাকে। কিছুক্ষণ পর এক কাজের লোক দরজাটা খোলে এবং মাথা নিচু করে ও বলে, বলুন, কিছু লাগবে কি বড় বৌমা? একটু জল দিতে পারবেন? কাজের লোক মাথা নেড়ে চলে যায়। শ্রেয়া সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে এবং চাকরদের চোখ এড়িয়ে ম্যানশন থেকে বেরিয়ে যায়। তারপর সে গেটের দিকে যায় যেখানে ওই দুই ওয়াচম্যান কথা বলছে। সে তাদেরও এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। শ্রেয়া রুদ্র ম্যানশন থেকে পালিয়ে যায়, দৌড়ে সোজা নিজের হোস্টেলে এসে পৌঁছয়। তার ভীষণ ভয় করছিল যদি রুদ্র এসে তাকে ধরে ফেলে। হুড়মুড় করে নিজের রুমে এসে ঢুকে পড়ে। তার রুমমেট জ্যোতি তাকে দেখে অবাক হয়ে যায়, বলে, শ্রেয়া, তুই এটা কি পড়েছিস? বলেই হাসতে শুরু করে। শ্রেয়া নতুন বউয়ের লাল বেনারসি পরেছিল। সে কিছু না বলে তাড়াতাড়ি কাপড় চোপড় গোছাতে শুরু করে। জ্যোতি তখন চিন্তিত গলায় বলে, শ্রেয়া, কি হয়েছে?
কি করছিস তুই? এটা কি পরেছিস? মাথায় সিঁদুর, বিয়ের শাড়ি। এই, তুই কি বিয়ে করে ফেললি? শ্রেয়া তাড়াতাড়ি সুটকেস বন্ধ করতে করতে বলে, দেখ জ্যোতি, আমার হাতে একদম সময় নেই। আমি তোকে কিছু এখন বলতে পারবো না। তুই জানতে চাইলে আজকের খবরটা দেখে নিস। আমি আমার বাড়ি চলে যাচ্ছি। জ্যোতি হতভম্ব হয়ে বলে, নিজের বাড়ি মানে তুই আবার বারাসাত ফিরে যাচ্ছিস? আমি বারাসাত ফিরে যাচ্ছি। বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। জ্যোতি তার পিছন থেকে চিৎকার করতেই থাকে। ওদিকে রুদ্র ম্যানশনে ফিরে আসে। সোজা নিজের ঘরে ঢোকে, কিন্তু ঘরে কোথাও শ্রেয়ার চিহ্ন নেই। সে বাথরুমে দেখে, সেখানেও কেউ নেই। তারপর বারান্দায় যায়, সেখানেও শ্রেয়াকে দেখতে পায় না। রুদ্র রেগে গিয়ে হাতের মুঠো শক্ত করে ফেলে। তারপর বাইরে বেরিয়ে আসে আর সবাইকে ডাক দেয়। সবাই তার ডাক শুনে মাথা নিচু করে এক লাইনে দাঁড়িয়ে পড়ে। ওর বাড়ির ওয়ার্কার্সরা। রুদ্র দাঁত চেপে বলে, শ্রেয়া কোথায়? দরজা কে খুলেছিল? আমি তো বাইরে থেকে লক করে গিয়েছিলাম। কার এত সাহস আমার অনুমতি ছাড়া দরজাটা খুলেছে? সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। রুদ্র তখন একজনের কলার চেপে ধরে। একে অপরকে দেখছো কেন? আমি তা জিজ্ঞাসা করেছি, তার তো দাও, আমার স্ত্রী কোথায়? ভয়ে একটা কাজের মেয়ে সামনে এসে কাঁপা গলায় বলে, স্যার, বৌমার খুব টেস্ট হয়েছিল। উনি আমি জল দিতে বলেছিলেন, তাই তো দরজা খুলতে হয়েছিল। আমি জল আনতে গিয়েছিলাম, আর তখনই হয়তো। তোমার এত সাহস হয় কি করে? যাও, এখন ইমেনশন থেকে বেরিয়ে যাও। কাজের মেয়ে রুদ্রর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। একটা ভুল হয়ে গেছে স্যার। রুদ্র গার্ডকে ডাক দেয়। গার্ড এসে মেয়েটিকে নিয়ে চলে যায়। তার কান্নায় রুদ্রর কোনো প্রতিক্রিয়া হয় না। সে আরো রেগে গিয়ে ওয়াচম্যানদের ডাকে। ওয়াচম্যানরা দৌড়ে আসে। রুদ্র রাগে জিজ্ঞাসা করে, তোমরা গেটে দাঁড়িয়েছিলে? হ্যাঁ স্যার, আমরা গেটেই ছিলাম। গেটে যখন ছিলে তখন আমার স্ত্রী পালাতে পারলো কিভাবে? ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুদ্র আবার গার্ড ডেকে বলে, বাকি দুজন কাজের লোককে নিয়ে যাও আর 100 বার বেত মারো। আর বাকি গার্ডদের বলো চারপাশকে খুঁজতে আমি আমার স্ত্রীকে আমার চোখের সামনে চাই। গার্ডরা সেই কথা মেনে ওদের নিয়ে চলে যায়। রুদ্র রাগে সোফায় বসে বলে, একবার আমি তোমাকে খুঁজে বার করি, তারপর দেখো কেমন বন্দি করে রাখি তোমায়। খুব বড় ভুল করেছো তুমি। এইখান থেকে পালিয়ে গিয়ে বিশাল বড় ভুল করেছো তুমি। এদিকে শ্রেয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। সে নিজের মুখটা ওড়নায় ঢেকে নেয়। জামা কাপড় পাল্টে নিয়েছে, সিঁদুরও মুছে ফেলেছে। শ্রেয়া টিকিট কেটে বাসের একেবারে পিছনের সিটে গিয়ে বসে। তার খুব ভয় করছে। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করে। এতে শ্রেয়ার একটু হলেও স্বস্তি হয়। ওদিকে রুদ্র গার্ডরা চারিদিকে খুঁজতে শুরু করেছে, রেল স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায়। বাস ছাড়ার পর 10 মিনিট কেটে গেছে। শ্রেয়া জানলার দিকে তাকিয়ে ভাবে, একটা দিনে তার জীবন কেমন উলট পালট হয়ে গেল। সে তো গিয়েছিল নিজের বেস্ট ফ্রেন্ডকে জোর করে বিয়ের হাত থেকে বাঁচাতে, আর নিজে এই ফাঁদে পড়ে গেল। এইসব ভাবনার মধ্যেই হঠাৎ বাসটা থেমে যায়। সবাই হইচই শুরু করে দেয়। একজন বলে, আরে ভাই, বাসটা থামালে কেন? তেল ফুরিয়ে গেছে নাকি বাবু? শ্রেয়া সামনের দিকে তাকায়। কন্ডাক্টর ড্রাইভারের সঙ্গে কথা বলতে যায়। হঠাৎ কয়েকজন লোকের পায়ের আওয়াজ শোনা যায়। তারা সবাই বাসে ঢুকে সব যাত্রীদের ভালো করে দেখে নেয়। এরা সবাই রুদ্রর গার্ড। সবার হাতে বন্দুক। সব যাত্রী ভয়ে একদম চুপচাপ হয়ে যায়। যেই বাসে একটু আগে এত হইচই হচ্ছিল, সেখানে এখন এমন নিস্তব্ধতা যেন ছুঁচ ফেলার শব্দ শোনা যাবে। শ্রেয়া গার্ডের থেকে ভয় পেয়ে যায়। তখনই রুদ্র বাসে উঠে আসে। তার চোখে রাগ স্পষ্ট। সে সোজা পিছনের সিটে বসে থাকা শ্রেয়ার দিকে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে থাকে। শ্রেয়া রুদ্রকে সামনে দেখে কাঁদতে থাকে। ভাবতেই পারিনি রুদ্র এত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করবে। ও তো ভেবেছিল এই শহর ছেড়ে চিরদিনের মতো চলে যাবে, কিন্তু রুদ্র তো ওকে খুঁজে পেয়েই গেছে। এখন কি হবে ওর? এইসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখ ভিজে যায়। রুদ্র ওর কাছে এসে রাগে বলে ওঠে, বাসে করে কোথায় যাচ্ছ তুমি? আজ আমাদের বিয়ে হয়েছে আর তুমি তোমার স্বামীকে ছেড়ে পালাচ্ছ? হ্যাঁ? খুব ভুল করেছো তুমি এটা। আর যদি যেতেই হতো তাহলে মিডল ক্লাস বাসে কেন? আমার ম্যানসনের গ্যারেজে কত দামি দামি গাড়ি রয়েছে, তার যে কোনো একটা নিয়ে চলে যেতে। যাক, এখন চলো বাড়ি ফিরে যাই। এতটা বলে রুদ্র নিজের হাত ওর সামনে বাড়িয়ে দেয়, কিন্তু শ্রেয়া তার হাতে হাত রাখে না। রুদ্র আবারও বলে, হাতটা দাও জান। বললাম তো চলো বাড়ি ফিরি। শ্রেয়া মাথা না নেড়েই বলে, আমি আপনার সঙ্গে কোথাও যাবো না, প্লিজ আমাকে যেতে দিন। আমি এই বিয়ে মানি না। তুমি মানো বা না মানো, বিয়ে আমাদের হয়ে গেছে। তোমাকে আমার সঙ্গে আসতেই হবে। শেষবার বলছি, হাতটা দাও আর চলো। এরপর যদি না শোনো তাহলে বাসের সবাইকে আমি গুলি করে মারবো, আর তার দায় হবে তোমার। শ্রেয়া এই কথাটা শুনে উঠে দাঁড়ায়। বাসের যাত্রীরা ওর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বলার মতো সাহসই পাচ্ছে না। শ্রেয়া রেগে গিয়ে বলে ওঠে, এদের কি দোষ? এদের কি দোষ যে আপনি এদেরকে মরার হুমকি দিচ্ছেন? তুমি আমার কথা শুনছো না, তাই আমার সামনে আর কোনো রাস্তা নেই। যদি এদের বাঁচাতে চাও তাহলে চলো আমার সঙ্গে। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে ওর হাতে হাত রাখে। রুদ্র শক্ত করে ওর হাতটা চেপে ধরে। শ্রেয়ার একটু ব্যথা লাগে। তারপর রুদ্র ওকে বাস থেকে নামিয়ে আনে। ড্রাইভার তাড়াতাড়ি করে গাড়ির পিছনের দরজাটা খুলে দেয়। শ্রেয়া গাড়িতে বসে পড়ে। রুদ্র এসে ওর পাশে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে ম্যানশনের দিকে ঘুরিয়ে দেয়। গাড়িতে বসেই শ্রেয়া আবারও বলে, রুদ্র রুদ্র প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি মানে এটা এটা আপনি ঠিক করছেন না, কিন্তু এটা একটা ভুল, একটা দুর্ঘটনা। আমি
এটা মানি না। আপনি আপনি দয়া করে ভুলে যান, আমিও ভুলে যাবো এই বিয়েটা। তুমি নিজে এসেছিলে না নন্দিনীকে বিয়ে থেকে পালাতে সাহায্য করতে? আর সেই ছেলেটা ওর বয়ফ্রেন্ড, ওই কি যেন নাম, ওই ভিকি, হ্যাঁ ওর সঙ্গেই তো ছিলে। আমি সব জেনে গেছি। শোনো, নন্দিনী তো পালিয়ে গেছে তার প্রেমিকার সঙ্গে, আমি এখন আর ওকে নিয়ে ভাবছি না। কিন্তু আমার বিয়ে হয়েছে তোমার সঙ্গে, তুমি এখন আমার স্ত্রী। মানো বা না মানো, সত্যি তো এটাই। এটাই সত্যি। আর যত তাড়াতাড়ি তুমি এটা মানবে, তত তাড়াতাড়ি তোমারই মঙ্গল। বললাম তো ভুল করেছি, যে আপনার ম্যানশনে গিয়েছিলাম, ভুল করেছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো না, যেতে দিন। রুদ্র ওর হাত ধরে ওর মুখটা নিজের মুখের কাছে এনে চোখে চোখ রেখে রাগে বলে, চুপচাপ বসে থাকো। আর একটা শব্দ বললে আমি তোমার মুখ বন্ধ করে দেব। সেটা তোমার পছন্দ হবে না। এখন থেকে যা হবে সবকিছু আমি ঠিক করবো, বুঝতে পেরেছো? আপনি জোর করে আমাকে আপনার সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না। এটা একটা অন্যায়। আমি কিন্তু পুলিশে অভিযোগ করবো। এই পুরো কলকাতা শহরে রুদ্রপ্রতাপের রাজ চলে। এই শহর আমার ইশারায় চলে। যদি আমার বিরুদ্ধে অভিযোগ করতে চাও করো, গাড়ি ম্যানশনে পৌঁছানোর পর আরামে বসে বসে অভিযোগ করো। কারণ না, আমাদের গাড়ির পিছনে পুলিশও আছে, চাইলে পিছনে তাকিয়ে দেখো। শ্রেয়া পেছনে তাকিয়ে দেখে সত্যি পুলিশের গাড়িগুলো ওদের গাড়ির পেছনে চলছে। কিছুক্ষণ পর ম্যানশন আসে, ওয়াচম্যান গেট খুলে দেয়। রুদ্রের গাড়ি ভেতরে ঢুকে দরজার সামনে দাঁড়ায়। শ্রেয়া তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে। পেছনে আসা পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে যায়। শ্রেয়া পুলিশের কাছে গিয়ে বলে, স্যার আমি অভিযোগ করতে চাই এই রুদ্রের বিরুদ্ধে। আমি মানে আমাদের এই বিয়েটা ভুলবশত হয়েছে। এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। আমি এটা মানি না। আমি ওর সঙ্গে থাকতে চাই না। কিন্তু উনি জোর করে ওকে নিয়ে যাচ্ছেন স্যার। কোনো পুলিশ অফিসার কিচ্ছু বলে না, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুদ্র গাড়ি থেকে নেমে ওর হাতটা ধরে টেনে নিজের কাছে এনে বলে, করলে অভিযোগ? কোনো লাভ হলো না তো? চলো চলো, এখন ভিতরে চলো। আমি আপনার সঙ্গে যাবো না, আমি আপনার সঙ্গে। রুদ্র ওর কথা শুনে ওকে কোলে তুলে জোর করে ম্যানশনে নিয়ে চলে যায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। রুদ্র শ্রেয়াকে কোলে তুলে মেনশনের ভেতরে নিয়ে আসে। শ্রেয়া বারবার বলে, কিন্তু রুদ্রর কোনো প্রতিক্রিয়া হয় না। সে এক টানা হেঁটে আসে লিফটের সামনে। লিফট আপনি খুলে যায়। রুদ্র ভিতরে ঢুকে একটা বোতাম টিপে দেয়। কিছুক্ষণ পর লিফট থামে, দরজা খুলে যায়। রুদ্র আবার শ্রেয়াকে কোলে তুলে লিফট থেকে বেরিয়ে আসে। শ্রেয়া চারদিকে তাকায়। চারপাশ দেখে মনে হচ্ছিল সে কোনো হসপিটালে এসে পড়েছে। সে অবাক হয়ে সবকিছু দেখছিল, কারণ ও জানতোই না যে রুদ্র ম্যানশনের ভিতর একটা পুরো হসপিটাল রয়েছে। রুদ্র ম্যানশন ছিল খুব বিশাল। তার একতলার একটা অংশে পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলা হয়েছিল। রুদ্র ভিড়ভাট্টা বা বাইরের কোনো হাসপাতাল একেবারেই পছন্দ নয়। ছোটবেলায় একবার সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। 1 মাস ভর্তি ছিল হাসপাতালে। সেই অভিজ্ঞতা ছিল খুবই খারাপ। পরিচ্ছন্নতার বালাই ছিল না, ডাক্তার নার্স কেউই ভালোভাবে রোগীদের দেখতো না। তখন থেকেই রুদ্র ঠিক করে ফেলেছিল একদিন এমন একটা বাড়ি বানাবে যেখানে সব রকম সুবিধা থাকবে, যেন আর বাইরের দরকারই না হয়। তার ম্যানশনের আরো অনেকগুলো তলা ছিল, যেখানে লিফটেই যাওয়া যায়। রুদ্র একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজা আপনি খুলে যায়। সে শ্রেয়াকে নিয়ে ভিতরে ঢোকে। ঘরে আগে থেকে কিছু মানুষ ছিল যারা ডাক্তারের পোশাক পরে দাঁড়িয়েছিল। তারা মাথা নিচু করে নেয় রুদ্রকে দেখে। রুদ্র সবার দিকে তাকিয়ে বলে, এখানে যতজন পুরুষ ডাক্তার আছেন সবাই বাইরে যান, ভেতরে শুধু মহিলা ডাক্তার থাকবেন। রুদ্রর আদেশ শুনে পুরুষ ডাক্তাররা চট করে বেরিয়ে যায়। ঘরে তখন কেবল মহিলা ডাক্তাররাই থাকে। শ্রেয়া বিস্মিত হয়ে সব দেখছিল। রুদ্র এবার মহিলা ডাক্তারদের দিকে তাকিয়ে বলে, ওকে ভালো করে চেক করো, জানাও ও শারীরিকভাবে ঠিক আছে কিনা, কোনো অসুখ বিসুখ আছে কিনা। শ্রেয়া হঠাৎ বলে ওঠে, কি? আপনি সব কি বলছেন? আমার কোনো অসুখ নেই, আমি পুরোপুরি ঠিক আছি। রুদ্র চোখ বড় করে তাকায় ওর দিকে। তুমি চুপ করো, ডাক্তারদের থেকে তুমি বেশি জানো। প্রতি মাসে তোমার চেক আপ হবে। তোমার শরীরে কোনো রোগ যেন না থাকে সে দায়িত্ব আমার। কিন্তু আমি তো বলছি আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। তুমি ঠিক আছো কিনা সেটা ডাক্তাররা বলবে। আমি চাই না আমি যখন তোমার কাছে আসবো তখন তুমি শরীর খারাপের অজুহাত দাও। এই কথা শুনে শ্রেয়া চুপ করে যায়। সে ডাক্তারদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শ্রেয়া ভাবে, কি নির্লজ্জ আপনি, একটু লজ্জা নেই না? জানি না কার সামনে কি বলা উচিত। আমাকে চেক আপ করেছেন শুধুমাত্র এই জন্য যাতে পরে আমি অজুহাত না দিতে পারি। কেমন লোক আপনি। শ্রেয়া এসব ভাবছিল, তখনই একজন মহিলা ডাক্তার কাছে এসে দাঁড়ায়। ম্যাডাম, দয়া করে আপনার পোশাকটা খুলুন। শ্রেয়া বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, কেন কেন আমি পোশাক খুলবো? ম্যাডাম, আপনার পুরো শরীরের চেক আপ করতে হবে, তাই পোশাক আপনাকে খুলতেই হবে। শ্রেয়া রুদ্রর দিকে তাকায়। সে দুটো হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে রয়েছে। শ্রেয়া বলে, দয়া করে আপনি বাইরে যান। আমি কেন বাইরে যাব? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। শ্রেয়া রেগে বলে, আপনি যদি থাকেন আমি চেক আপ করাবো না। তুমি কি আমায় হুমকি দিচ্ছ? আমি রুদ্রপ্রতাপ ব্যানার্জি, লোকেরা আমার কথা অমান্য করবার সাহস পায় না। আর তুমি তো আমার স্ত্রী, আমার সঙ্গে লজ্জা কিসের? খুলে ফেলো পোশাক।
শ্রেয়া ওর জামাটা আঁকড়ে ধরে। না, আমি আপনার সামনে পোশাক খুলবো না। আপনি যদি জোর জবরদস্তি করেন বা আপনি যদি আমার সম্মতি ছাড়া কিছু করেন, তবে আপনার জন্য আমার মনে যে সম্মানটা আছে সেটাও আপনি হারাবেন। রুদ্র হতবাক হয়ে যায়। আজ পর্যন্ত কেউ তাকে এইভাবে কথা বলেনি। মানুষ তার চোখে চোখ রাখতেই ভয় পায়, কিন্তু আজ শ্রেয়া কোনো ভয় ছাড়াই তাকে জবাব দিল। ঘরের ভিতরে ডাক্তাররাও স্তব্ধ হয়ে যায়। সবাই রুদ্রর দিকে তাকায়। রুদ্র এক ঝলক রাগী চোখে তাদের দেখে, আর তারা সবাই তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলে। রুদ্র আর কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রুদ্র চলে যাওয়ার পর শ্রেয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে আসে। রুদ্র বাইরেই দাঁড়িয়েছিল। সে আবার শ্রেয়ার হাত ধরে লিফটের দিকে নিয়ে যায়। দুজন ভিতরে ঢোকে। শ্রেয়া কিছু বলে না। লিফট উপরের তলায় থামে। দরজা খুলে যায়। রুদ্র শ্রেয়ার হাত ধরে এক দরজার সামনে এসে দাঁড়ায় এবং পাসওয়ার্ড টাইপ করে। দরজা খুলে যায়। শ্রেয়া তার সঙ্গে ভিতরে যায়। ঘরটা ছিল বিশাল আর খুব সুন্দর। ব্যালকনি থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। ঘরে একটা বড় বিছানা ছিল, আর সেই বিছানার পিছনের দেওয়ালে রুদ্রর একটা বিশাল ছবি টানানো ছিল। ছবিতে সে একটা চেয়ারে বসেছিল, যেন কোনো রাজা। শ্রেয়া মন দিয়ে সব দেখছিল। হঠাৎ রুদ্র তাকে বাথরুমে নিয়ে যায়। সেটাও ছিল বিশাল। গোটা বাথরুমটাই অটোমেটিক সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত। রুদ্র বাথরুমের ভিতরে আসা মাত্রই বাথরুমের কলগুলো নিজে থেকেই খুলে জল পড়তে শুরু করে দিল। বাথটবটা ধীরে ধীরে জলে ভরে উঠল। রুদ্র তাকায় শ্রেয়ার দিকে। যাও, আগে বাথটবে গিয়ে ভালো করে স্নান করে নিজেকে ক্লিন করে নাও। কিন্তু শ্রেয়া রুদ্রর কথা শুনে অবাক হয়ে গেল। কিন্তু কেন? মানে এখন স্নান করব কেন? কারণ আমি চাই না যখন আমি তোমার কাছাকাছি আসবো তখন তোমার শরীরে আর কারোর ছোঁয়া লেগে থাকুক। মানে মানে আর কিছুক্ষণ আগে ডাক্তাররা তোমাকে স্পর্শ করেছে, তাই ভালো করে নিজেকে পরিষ্কার করে নাও। বুঝেছো? আচ্ছা, আপনি যা যা বলছেন তার অর্থ আপনি নিজে বুঝতে পারছেন তো? রুদ্র শ্রেয়ার উত্তর শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। আচ্ছা, তুমি সাঁতার জানো? না। শ্রেয়া এই অদ্ভুত প্রশ্নে বেশ অবাক হয়। কিন্তু কেন? মানে এ কথা কেন জানতে চাইছেন আপনি? কারণ তুমি হয়তো খেয়াল করোনি যে আমার রুমে একটা সুইমিং পুলও আছে। হ্যাঁ, তুমি যদি এক্ষুনি এই সমস্ত আজে বাজে প্রশ্ন করা বন্ধ করে আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে সুইমিং পুলের জলে ফেলে দেবো। তাই বলছি, ভালো চাও তো আমার কথা শোনো। এক্ষুনি ভালো করে স্নান করে এসো। এই বলে সে বাথরুম থেকে বেরিয়ে যায়। শ্রেয়া রাগ করে মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, আমি যে কোথায় এসে পড়লাম কে জানে। এখন এখান থেকে কিভাবে আমি বেরোবো? যেখানেই যাই না কেন এই লোকটা তো আমাকে ঠিক খুঁজে বের করে নেবে। কি করবো আমি এখন? এই লোকটার তো দেখছি পুরোপুরি মাথাটা খারাপ। আমাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে যেতে হবে। আমি আর এখানে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। শ্রেয়ার হঠাৎ মনে পড়ে যে তার মোবাইলটা সুটকেসের ভিতরেই রয়ে গিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, মা নিশ্চয়ই আমাকে অনেকবার কল করেছে। যেভাবেই হোক আমাকে একবার মায়ের সঙ্গে কথা বলতেই হবে। আজ তো আমি সারাদিন মাকে একবারও ফোন পর্যন্ত করিনি। কিন্তু এই রাক্ষসটা আমাকে মায়ের সঙ্গে কথা বলতে কি আদৌ দেবে? এই সমস্ত ভাবতে ভাবতেই শ্রেয়া রাগ করে বাথরুমের মধ্যেই বসে পড়ে। 10 মিনিট পরে রুদ্র বাথরুমের দরজায় নক করতে শুরু করে। শ্রেয়া শব্দ শুনে তড়ি করে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বাথরুমের বাইরে থেকে দাঁড়িয়ে রুদ্র প্রশ্ন করে। স্নান হলো তোমার? তোমার স্নান করতে আর কতক্ষণ লাগবে? এরপর বেশি দেরি হলে আমি কিন্তু সোজা ভিতরে চলে আসবো। হ্যাঁ, আর তখন তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না। না। শ্রেয়া বেশ ঘাবড়ে যায়। তার দরকার নেই, আমার হয়ে গেছে। আমি আসছি, আমার একটু সময় লাগবে। একটু দাঁড়ান মা, 5 মিনিট। রুদ্র আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। 5 মিনিট পরে শ্রেয়া বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে আসে, কিন্তু ঘরে এসে সে রুদ্রকে কোথাও দেখতে পায় না। এদিক ওদিক দেখতে দেখতে শ্রেয়ার চোখ যায় ঘরের সঙ্গে অ্যাটাচড সুইমিং পুলের দিকে। রুদ্র রুমের সঙ্গে লাগোয়া একটা বড় সুইমিং পুল রয়েছে। রুদ্র এখন সেই পুলের জলে সাঁতার কাটছে। শ্রেয়া রুদ্রকে সাঁতার কাটতে দেখে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। জলের মধ্যে সাঁতার কাটার সময় ওকে খুবই হ্যান্ডসাম আর ড্যাশিং লাগছিল। শ্রেয়া প্রথমবার রুদ্রকে এভাবে দেখছে। খালি গায়ে সাঁতার কাটছে রুদ্র। ওর 6 প্যাক অ্যাপস সহ প্রতিটা মাসল খুব স্পষ্ট করেই বোঝা যাচ্ছে। শ্রেয়ার ওকে দেখে সত্যি খুব অ্যাট্রাকটিভ লাগছে। শ্রেয়া এমন ভাবে হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে যে রুদ্রও বুঝতে পারে শ্রেয়া ওকে দেখছে। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে, কিন্তু সে জল থেকে ওঠে না, সাঁতার কাটতে থাকে। শ্রেয়া রুদ্রকে ওইভাবে দেখতে দেখতেই বিড়বিড় করে বলে, লোকটাকে দেখতে সত্যিই কি ভীষণ হ্যান্ডসাম, কিন্তু আমি তো জানি ও আসলে একটা আস্ত রাক্ষস। কিছুক্ষণ রুদ্রকে দেখার পর শ্রেয়া সম্বিত ফেরে। সে ওর দিক থেকে চোখ সরিয়ে নেয়। তারপর ঘরের ভিতরে নিজের সুটকেসটা খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গোটা ঘরের কোথাও সে তার সুটকেসটা দেখতেই পায় না। ও মনে মনে ভাবতে থাকে, এই লোকটাকে তাহলে বাস থেকে আমার সুটকেসটা নামায়নি। চিন্তা করতে করতে সে ঘরের ভিতরে এদিক ওদিক ভালো করে দেখতে থাকে।
ঠিক তখনই পিছন থেকে রুদ্র হঠাৎ করে বলে ওঠে, কি খুঁজছো? আচমকা রুদ্রর গলা শুনে শ্রেয়া থমকে যায়। তারপর একটা ঢোক গিলে রুদ্রর দিকে তাকায়। রুদ্রর পরনে শুধুমাত্র একটা টাওয়েল, আর শ্রেয়া তখনও বাথরুম পরেই দাঁড়িয়েছিল। তখনও তার ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে। এইভাবে রুদ্রর সামনে দাঁড়িয়ে থাকতে তার খুবই অস্বস্তি হচ্ছিল। এমন সময় সে হঠাৎ বুঝতে পারে রুদ্র পায়ে পায়ে তার দিকে এগিয়ে আসছে, আর সেটা দেখে ঘাবড়ে গিয়ে শ্রেয়াও ক্রমশ পিছিয়ে যেতে শুরু করে। পিছোতে পিছোতে একসময় দেওয়ালে পিঠ ঠেকে যায় শ্রেয়ার, কিন্তু রুদ্র থামে না, আরো এগিয়ে তার ঠিক সামনে চলে আসে। রুদ্র ওর এতটাই কাছে চলে আসে যে শ্রেয়া ওর নিজের গায়ে রুদ্রর নিঃশ্বাস অনুভব করতে পারে। শ্রেয়া ভয়ে সিটিয়ে যায়, সে মাথা নিচু করে নেয়। সে ভেবে পায় না রুদ্র এখন তার সঙ্গে ঠিক কি করতে চলেছে। রুদ্র ওর খুব কাছাকাছি চলে এলেও ওকে কিন্তু স্পর্শ করে না, শুধু স্থির চোখে ওর মুখের দিকে তাকিয়ে থাকে আর আস্তে করে বলে, তোমাকে খুব সুন্দর দেখতে। আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দরী কোনো মেয়েকে দেখিনি। মা যখন প্রথমবার তোমার ঘোমটাটা তুলে মুখটা দেখালো, তখনই আমি তোমাকে দেখে চমকে গিয়েছিলাম। আমি কোনোদিন কোনো মেয়েকে এইভাবে দেখিনি, কিন্তু কেন জানি না তোমার দিকে তাকালে আমার আর চোখ সরাতে ইচ্ছে করছিল। সারাদিন তোমাকে শুধু এইভাবে দেখে যেতেই আমার ইচ্ছে করছে। শ্রেয়া রুদ্রর কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে যায়। সে চোখ তুলে রুদ্রর দিকে তাকায় না পর্যন্ত শ্রেয়ার ঘাড়ের উপর বিছিয়ে থাকা ভিজে চুলের গোছাটা রুদ্র এক হাতে তুলে নেয়। তারপর নাকের কাছে এনে গন্ধ শুকে বলে ওঠে, Your smell is so good. এই গন্ধ আমাকে ক্রমশ তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি রেডি তো? রেডি মানে? রুদ্র কথা বলতে বলতে ওর চুল ছেড়ে ওর দুই কাঁধে হাত রাখে। শ্রেয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতটা সরিয়ে দেয়, আর রুদ্রর সামনে থেকে ছিটকে পাশে সরে যায়। তারপর আবারও প্রশ্ন করে, মানে মানে কি বলতে চাইছেন আপনি? কিসের জন্য রেডি হতে হবে আমাকে? আমি ডাক্তারকে দেখিয়ে তোমার ফুল বডি চেক আপ করিয়ে আনলাম, যাতে যখন আমি তোমার কাছাকাছি আসবো তখন তুমি যেন কোনো রকম অসুখের অজুহাত দিতে না পারো। তারপর আমি তোমাকে বললাম স্নান করে আসতে, যাতে তোমাকে ছোঁয়ার সময় তোমার শরীরে অন্য কারো স্পর্শ আমি ফিল না করি। কি হলো? এত কিছুর পর তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো রেডি মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? ভুলে গেছো আজ আমাদের ফার্স্ট নাইট? দেখুন দেখুন রুদ্রবাবু, শ্রেয়া এবার বেশ ভয় পেয়ে যায়। আমি কিন্তু এই বিয়ে মানি না। আর কতবার তুমি এই একই কথা বলবে? শ্রেয়ার কথা শুনে রুদ্রর মুখটা রাগে লাল হয়ে ওঠে, গলার স্বর হয়ে ওঠে গম্ভীর। তুমি ক্লান্ত হয়ে পড়ছো না? আমি তো তোমাকে বলেছি তুমি মানো বা না মানো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি এই বিয়ে মানি, আমি এই বিয়েটা মানি, আর সেই কারণেই তুমি আমার ওয়াইফ। আপনি মানতেই পারেন, কিন্তু আপনি বোধহয় জানেন না আপনি ছাড়া আর কেউই এই বিয়েটা মানবে না। রুদ্র অবাক হয়ে যায়, প্রশ্ন করে, কেন? কারণ আমি এখনো প্রাপ্তবয়স্ক হইনি, তাই এই বিয়েটার তো কোনো আইনি স্বীকৃতি নেই। আপনাকে অন্তত আরো একটা বছর ওয়েট করতে হবে। ততদিন আপনি আমার কাছাকাছি আসতেও পারবেন না, আর আমাকে স্পর্শ করার চেষ্টাও করবেন না। শ্রেয়া রুদ্রকে জানায় যে সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, আর যতদিন না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন এই বিয়ের কোনো আইনি স্বীকৃতি নেই। তাই রুদ্রকে অন্তত আরো 1 বছর ওয়েট করতে হবে। ততদিন সে শ্রেয়ার কাছে আসতে পারবে না, স্পর্শ করা তো দূরের কথা। শ্রেয়া মনে মনে বলে ওঠে, এই শয়তানটা আমার কথাটা এত মানবে কিনা কে জানে। কিছুই তো বললো না, হ্যাঁ না কিছু না বলে চলে গেল সোজা। রুদ্র চলে যাওয়ার 5 মিনিট পরে ওদের ঘরে একজন মহিলা আসে। মহিলাটি এসে মাথা নিচু করে শ্রেয়াকে ডাকে। ম্যাডাম? আচমকা ডাক্তার শুনে শ্রেয়া চমকে উঠে তাকায় ওর দিকে। শ্রেয়া দেখে মহিলাটি হাতে করে একটা নাইট স্যুট নিয়ে এসেছে। সে শ্রেয়ার সামনে নাইট স্যুটটা বিছানায় রেখে দেয়। স্যার আপনাকে এইটা পরে নিতে বলেছেন। কিন্তু আমার নিজের জামা কাপড়গুলো সব কোথায়? আমি তো এখানে আসার সময় আমার কিছু জামা কাপড় নিয়েই এসেছিলাম। আমার সুটকেসে তো সমস্ত কিছু রয়েছে, আর আমার সুটকেসটা কোথায় আছে সেটা তুমি জানো? তা তো বলতে পারবো না, আমরা তো এখানে কাজ করি ম্যাডাম। আমাদের যতটুকু বলা হয় ততটুকুই আমরা জানি, তার বেশি তো নয় ম্যাডাম। আমাকে বলা হয়েছে এই জামাটা আপনাকে দিতে, আমি সেটুকুই করছি মাত্র। এই বলে সে নাইট স্যুটটা বিছানায় রেখে দিয়ে চলে যায়। মহিলা চলে গেলে শ্রেয়া সেই নাইট স্যুটটার দিকে তাকায়। নাইট স্যুটটা দেখেই বোঝা যাচ্ছে ওটা বেশ দামি। শ্রেয়া খোলা দরজাটা দিয়ে বাইরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তারপর সে দরজাটা বন্ধ করে দ্রুত জামা কাপড় বদলে নেয়। তারপর সোজা বিছানায় গিয়ে ওঠে। মনে মনে ভাবতে থাকে, চাক্ষুষটা পেরিয়ে এলে আবারও নতুন করে ফার্স্ট নাইট বলে বায়নাক্কা করতে শুরু করে দেবে। ওই লোকটা আমার উপর জোর খাটানোর আগে আমারই উচিত চুপচাপ ঘুমিয়ে পড়া। ঘুমিয়ে পড়বো আমি। এই ভেবে সে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে। এর মধ্যে 1 ঘন্টা কেটে যায়। 1 ঘন্টা পর রুদ্র ঘরে ফিরে আসে। দরজা খোলার আওয়াজ পেয়েই শ্রেয়া চাদরটাকে আরো ভালো করে টেনে নেয়।
সে এখনো ঘুমোয়নি। সম্ভবত জায়গা বদল হয়েছে বলে তার কিছুতেই ঘুম আসতে চাইছে না, নইলে এমনিতে সে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে। এতক্ষণ সে মনে মনে ভয় পাচ্ছিল যে কোনো সময় রুদ্র না আবার ফিরে আসে, আর এখন ঠিক সেইটাই হলো। গায়ের চাদরটাকে ভালো করে টেনে নিয়ে শ্রেয়া মনে মনে ভাবে, তোর বাবা, রোজ তো বিছানায় শুলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি, আর আজ এতক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমের তো কোনো দেখাই নেই। এখন আবার এই খামখেয়ালি শয়তানটাও ফিরে এসেছে। কি কি যে হবে কে জানে। রুদ্র ঘরে এসে প্রথমে শ্রেয়ার দিকে দেখে। শ্রেয়া না ঘুমলেও ঘুমের ভান করে পড়ে আছে। রুদ্র সোজা ওয়াইন সেলারের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর সেখান থেকে একটা শ্যাম্পেনের বোতল বের করে আনে, আর তারপর ফ্লুট গ্লাসে শ্যাম্পেন ঢেলে নিয়ে খেতে শুরু করে। গ্লাসের টুংটাং শব্দ পেয়ে শ্রেয়া অল্প একটু চোখ খুলে দেখে রুদ্র ড্রিঙ্ক করছে, আর তাই দেখে সে আরো ঘাবড়ে যায়। সে প্রায় দম বন্ধ করে মরার মতো শুয়ে থাকে। কিছুক্ষণ পরে রুদ্র বিছানায় এসে বসে। শ্রেয়া ঘুমের ভান করে উল্টো দিকে ফিরে শুয়ে থাকলেও সে স্পষ্ট বুঝতে পারে রুদ্র তাকে পিছন থেকেই দেখছে। সে নিজের শরীরের ওপর রুদ্রর চোখের ঘোরাফেরা বেশ স্পষ্টভাবেই অনুভব করতে পারছে। রুদ্র অপারক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে, ফলে ও খুবই আনকমফোর্টেবল ফিল করতে থাকে। শ্রেয়া চোখ বন্ধ করে মনে মনে ভাবে, এই শয়তানটা আমাকে এইভাবে কেন দেখছে? কত রাত হয়েছে, এর কি চোখে ঘুমও আসে না? এই সমস্তই ভাবছিল শ্রেয়া, এমন সময় হঠাৎ করে তার পেটের উপর একটা হাতের অস্তিত্ব টের পেতে শুরু করে। সে বুঝতে পারে রুদ্র তার পেটের উপর হাত বোলাচ্ছে। দম বন্ধ হয়ে আসে শ্রেয়ার। রুদ্র তার নাইট স্যুটের ফিতেটা আলতো হাতে খুলে দেয়, তারপর পেটের উপর হালকা করে হাতের চাপ দেয়। শ্রেয়া নিঃশব্দে নড়াচড়া না করে শুয়ে থাকে। এইবার সে বেশ নার্ভাস ফিল করতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে শ্রেয়া বুঝতে পারে রুদ্রর হাত তার পেট থেকে সরে ক্রমশ কোমরের নিচের অংশ স্পর্শ করে চলেছে। আস্তে আস্তে রুদ্রর হাতটা শ্রেয়ার কোমরের দিক থেকে সরে ওর পিঠের দিকে আর তারপর বুকের দিকে এগিয়ে আসতে থাকে। রুদ্র কি করতে চাইছে সেটা আন্দাজ করে শ্রেয়া, তাই সে তার চাদরটা শক্ত করে বুকের ওপর চেপে ধরে আরো জোরে চোখটা বন্ধ করে ফেলে। রুদ্র তার কানের কাছে মুখটা নিয়ে আসে। শ্রেয়া ওর নিঃশ্বাসে বুঝতে পারে যে রুদ্র খুবই কাছাকাছি চলে এসেছে। ভয়ে সিঁটিয়ে যায় সে। রুদ্র তার কানের লতিতে একটা কিস করে। ঘুমোচ্ছ না কেন তুমি? শ্রেয়া সে কথা শুনেও কোনো জবাব দেয় না। সে চোখটা জোরে চেপে বন্ধ করে ঘুমের ভান করে পড়ে থাকে। কিন্তু এখন সে বুঝতে পারছে রুদ্র বুঝে গেছে যে তার ঘুম আসছে না, সে শুধু ঘুমানোর ভান করছে মাত্র। রুদ্র এরপর তার আঙুলগুলো শ্রেয়ার গলার উপর বোলাতে শুরু করে। শ্রেয়ার শরীর জুড়ে অস্বস্তি হতে থাকে, কিন্তু তবু সে নড়াচড়া করে না। রুদ্র আবারও তার কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলে, যদি ঘুম না আসে তাহলে আমরা অন্য কিছু করতে পারি। আমি রেডি, কিন্তু তুমি রেডি কি? আমি যা চাইছি সেটা যদি আমরা করি তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, আর ক্লান্ত হলে দ্রুত ঘুম আসবে। কি বলো, শুরু করা যাক? রুদ্রর এই কথা শুনে শ্রেয়া এবার সত্যি সত্যি খুব ভয় পেয়ে যায়, আর এবারে সে ভয়ের চোটেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। রুদ্র তারপর ঘুমন্ত শ্রেয়াকে নিজের দিকে টেনে নিয়ে এসে আদর করে দেয়। তারপর শ্রেয়ার সুন্দর মুখের দিকে তাকিয়ে রুদ্রর মুখেও একটা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর শ্রেয়াকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে শ্রেয়া চোখ খুলে দেখে রুদ্র অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। রুদ্রকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়া তড়িঘড়ি উঠে বসে। মনে মনে ভাবে, এই লোকটা কি সারা রাত আমাকে এইভাবে দেখছিল নাকি? অদ্ভুত তো। হে ভগবান, এ কোথায় এসে পড়লাম আমি? গুড মর্নিং। রুদ্র শ্রেয়াকে ঘুম থেকে উঠতে দেখে ওর কাছে আসে, এসে গুড মর্নিং উইশ করে। শ্রেয়াও শান্ত গলায় তাকে বলে গুড মর্নিং। রুদ্র তখন তাকে আঙুলের ইশারায় ঘড়ির দিকে তাকাতে বলে। শ্রেয়া রুদ্রের কথা মতো ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 11টা বাজে প্রায়। দেখো একবার তুমি কতক্ষণ ধরে ঘুমিয়েছিলে। এই, তুমি রোজ এত বেলাতেই ঘুম থেকে উঠো? না না না, আমি তো অন্যান্য দিন বেশ তাড়াতাড়ি উঠে পড়ি। মোটামুটি ওই 9টার মধ্যে আমি উঠে যাই। কি হলো? আর হাসছেন? আচ্ছা, 9টার সময় ওঠাটা তোমার কাছে তাড়াতাড়ি ওঠা বুঝি? যাকে আজ প্রথম দিন, তাই জন্য আমি কিছু বলিনি। কাল থেকে তুমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠবে। ভোর 5টা, যখন আমি ঘুম থেকে উঠি। 5টা? শ্রেয়া রুদ্রর কথা শুনে বেশ চটে যায়। সে বিরক্ত হয়ে বলে, মোটে আমি ভোর 5টায় উঠবো না। সকালের ঘুমটা আমার ভীষণ ফেভারিট। তাই বুঝি? হ্যাঁ। তা আমার সোনার আর কি কি পছন্দ শুনি? সোনা? শ্রেয়া রুদ্র মুখ থেকে হঠাৎ করে সোনা শব্দটা শুনে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। তারপর কোন রকমে নিজেকে সামলে নিয়ে এসে বলে, আমার ফাস্ট ফুড খেতে খুব ভালো লাগে, যেমন ফুচকা, ঘুগনি, আলু কাবলি, এগ রোল, এইসব টুকটাক বাইরের খাবার দাবার। ঠিক আছে, তুমি যা যা পছন্দ করো আমি তোমাকে সেই সমস্ত কিছু করতে দেবো, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। হ্যাঁ বাবা। রুদ্রর চোখ দেখে শ্রেয়া ওর কথার অর্থ বুঝতে পারে। সে বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে।
দেখুন আপনার রেকর্ডের কাঁটাটা না মনে হয় একটা জায়গাতেই আটকে গেছে, তাই বারবার আপনি একই কথা বলে চলেছেন। দেখুন রুদ্রবাবু, আমি আপনাকে বলেছি তো যে আমাকে পেতে গেলে আরো অন্তত 1 বছর আপনাকে অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। কেন বলো তো? কে- না মানে কেন আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে? কারণ তুমি এখনো প্রাপ্তবয়স্ক হওনি, তাই তো? রাইট। বেশ, তাহলে এইটা কি শ্রেয়া? কথাটা বলে রুদ্র শ্রেয়ার দিকে একটা সার্টিফিকেট এগিয়ে দেয়, যাতে শ্রেয়ার বয়স থেকে প্রমাণ হয় যে শ্রেয়া একজন প্রাপ্তবয়স্কা নারী। শ্রেয়া অবাক হয়ে সেই সার্টিফিকেটের দিকে তাকিয়ে থাকে। রুদ্র তখন বলে, নাও ধরো, এখন তোমার এই 1 বছরের প্রবলেম শেষ। এখন থেকে তুমি পুরোপুরি আমারই হয়ে গেছো, এবং এখন থেকে আমাকে তোমার থেকে দূরে থাকতে তুমি বলতেই পারবে না। এই বলেই সে শ্রেয়াকে জড়িয়ে ধরে। ছাড়ুন। কথাটা বলেই রুদ্র শ্রেয়াকে জড়িয়ে ধরতে শ্রেয়া জোর করে তার বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। আপনি আপনি এটা কোথায় পেলেন? কেন, তুমি কি ভেবেছিলে রুদ্র তখন আরো শক্ত করে শ্রেয়াকে জড়িয়ে ধরে। রুদ্র প্রতাপ ব্যানার্জিকে মিথ্যে কথা বলে এত সহজে পার পেয়ে যাওয়া যায়? কি ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না? আমাকে মিথ্যে কথা বলাটা শুধু কঠিনই নয় শ্রেয়া, অসম্ভব। আমি তোমার সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়েছি, আর মজার বিষয় হলো এগুলো জোগাড় করতে আমাকে খুব বেশি এই ফটো দিতে হয়নি। আমি খুব সহজেই এই সার্টিফিকেটটা জোগাড় করে ফেলেছি। তুমি হয়তো নিজের বয়সটা লুকিয়েছিলে, যাকে এখন তো আর এই বিয়েটাকে বেআইনি বলা যাবে না, কাজেই আমাদের সম্পর্কটাও এখন আর কোনোভাবেই ইল্লিগাল নয়। তাহলে এবার শুরু করা যাক। দেখুন রুদ্রবাবু, শ্রেয়া এবারে প্রচন্ড ঘাবড়ে যায়। আমাকে মাফ করবেন প্লিজ। আমি এখন এইসবের জন্য একদমই প্রস্তুত নই। আমি এখনো কলেজে পড়ি, আমি একজন স্টুডেন্ট। যতদিন আমার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন আমি এই সমস্ত কিছু করতে পারবো না। ওকে ফাইন, তাহলে বলো তোমার পড়াশোনা কবে শেষ হচ্ছে? আর আর 6 মাস পরে আমার এক্সাম, তারপর আমার গ্রাজুয়েশনের পড়া শেষ হবে। ততদিন আপনাকে ওয়েট করতে হবে। রুদ্র তার কথা শুনে হাহা করে হাসতে শুরু করে, তারপর হাসতে হাসতেই বলে ওঠে, তোমাকে কে বলেছে যে তোমাকে এখনো আমি কলেজে যেতে দেবো? মানে রুদ্রর মুখে এই কথা শুনে শ্রেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভীষণ অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে, রুদ্র তার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়ার এবার চোখে জল চলে আসে। তাই দেখে রুদ্র তাড়াতাড়ি করে শ্রেয়াকে কাছে টেনে নিয়ে এসে নিজের পাশে বসিয়ে 2 হাতে ওর চোখের জল মুছিয়ে দেয়, আর আদর করে জিজ্ঞেস করে, আরে এ কি, তুমি কাঁদছো কেন? ওই, আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে যেতে চাও তাই তো? তুমি এক্সাম দিতে চাও, পড়তে চাও, ভেরি গুড, ভালো কথা। তুমি কলেজে যাবে, আমি তোমাকে কলেজে যেতে কোনো রকম বাধা দেবো না, কিন্তু আমার কিছু কন্ডিশনস আছে যেগুলো তোমাকে সব সময় মেনে চলতে হবে। রাজি? মানে শ্রেয়া রুদ্রর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করে, কি কন্ডিশনস? আমার 3টে শর্ত আছে। 1, তুমি কলেজে গেলেও কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। 2, আমি সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে যেন তোমাকে আমার চোখের সামনে দেখতে পাই, অর্থাৎ আমি ফেরার আগে তোমাকে বাড়ি ফিরতে হবে। 3, এরপর থেকে তুমি আমাকে কোনো বিষয়ে না করতে পারবে না। এই শর্ত আমি মানবো না। যদি আমি আপনাকে বারণ না করতে পারি তাহলে তো আপনি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন। আমি তো বলেছি যে আমি ওয়েট করব, যতদিন না তোমার এক্সাম শেষ হচ্ছে ততদিন আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না, বুঝেছো? ঠিক আছে, তাহলে আপনাকেও আমার একটা শর্ত মানতে হবে। হ্যাঁ, রুদ্র শ্রেয়ার মুখের দিকে এই কথাটা শুনে অবাক হয়ে তাকায়, আর তার পরের মুহূর্তেই সে হেসে ফেলে। তারপর শ্রেয়াকে জড়িয়ে ধরে। এই জন্যেই, ঠিক এই জন্যেই আমি তোমাকে এতটা পছন্দ করি। একমাত্র তুমি সেই মানুষ যে আমাকে ভয় না পেয়ে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারো। আর কারো এত সাহসী হয় না। জানো, আজ পর্যন্ত আমার লাইফে যতগুলো মেয়ে এসেছে সবাই শুধু আমাকে ব্যবহার করতে চেয়েছে, আমার টাকাকে ব্যবহার করতে চেয়েছে। সেই কারণে আমি কাউকে আমার ধার কাছে আসতে দিইনি, কিন্তু তুমি সেই প্রথম মেয়ে। রুদ্র প্রতাপ ব্যানার্জি নিজে যার কাছে যেতে চায় আর তুমি তাকে ধারে কাছে ঘেঁচতেই দাও না। তুমি যত আমাকে দূরে সরিয়ে দাও ততই আমার তোমার প্রতি আকর্ষণ বাড়ে, তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে। যা অ্যাচিভ করা কঠিন সেইটা পেতেই আমি সবচেয়ে ভালোবাসি। এই স্ট্রাগলটা আমি খুব এনজয় করি। ওয়েল ডান মাই গার্ল, বলো তোমার কি কন্ডিশন আছে? আমার 2টো কন্ডিশন আছে। 1, আপনি আমার পারমিশন ছাড়া আমার সঙ্গে তেমন কিছু করবেন না। আর 2, আপনি আমাকে কখনো বন্দি করে রাখতে পারবেন না। আমি যেন আমার ইচ্ছা মতো বাইরে বেরোতে পারি। ঠিক আছে, আমি তোমার এই 2 কন্ডিশন মেনে নিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি কোনোদিনও পালাতে চেষ্টা করবে না বা আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা করবে না। রুদ্রর এই কথার কোনো জবাব দেয় না শ্রেয়া। কি হলো, কি ভাবছো? আমার সুটকেসটা কোথায়? ওখানে আমার মোবাইল আর আমার জামা কাপড় আছে, ওগুলো না আমার খুব দরকার। তোমার সুটকেসের কথা তুমি ভুলে যাও। ওখানে যেসব জামা কাপড় ছিল সেগুলো তোমার পরার মতো নয়। তুমি এখন রুদ্র প্রতাপ ব্যানার্জির ওয়াইফ, তাই তোমার জামা কাপড়ও সেই স্ট্যান্ডার্ডেরই হওয়া উচিত। এই বলে রুদ্র নিজেই উঠে দাঁড়ায় আর শ্রেয়ার হাত ধরে ওকে ঘরের বাইরে নিয়ে যায়।
অবাক চোখে শ্রেয়া রুদ্রকে দেখতে দেখতে ওর সঙ্গে যায়। রুদ্র ওর হাত ধরে তাকে নিয়ে লিফটে উঠে নিচের দিকের একটা ফ্লোরে যায়। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট রুমের দরজাটা খুলে ভিতরে ঢোকে। এই রুমে ঢুকে রুমের ভিতরটা দেখে শ্রেয়ার একেবারে চক্ষু স্থির হয়ে যায়। গোটা ঘরটা একটা মিনি মলের মতো করে সাজানো রয়েছে। ঘরের ভিতরে চারদিকে বিভিন্ন স্টাইলের অসংখ্য জামা কাপড় সাজানো। প্রতিটা জামা কাপড়ই ভীষণ দামি 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 সব ব্র্যান্ড আর অসম্ভব রকমের স্টাইলিশ। শুধু তাই নয়, প্রতিটা জামা কাপড়ের সঙ্গে রাখা রয়েছে দামি দামি ম্যাচিং স্যান্ডেলস, শুজ, ওয়াচ আর এমনকি মেকআপের জিনিসপত্র। এসব কিছু ছাড়াও ঘরের একদিকে রাখা রয়েছে অজস্র জুয়েলারি। ঘরের মধ্যে কয়েকটা অল্প বয়সী মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, যাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে ওরা এখানকারই স্টাফ। রুদ্র তাকায় এবারে শ্রেয়ার দিকে। এখন থেকে তুমি যখন যে জামা কাপড়টা পরতে চাও এখান থেকে বেছে নিয়ে পরো। আশা করি তোমার পছন্দের জামা কাপড় তুমি এখানেই পেয়ে যাবে। শ্রেয়ার মুখ থেকে কথা সরে না। সে হাঁ করে সেসব সুন্দর সুন্দর জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকে। এই রকম ধরনের দামি জামা কাপড় সে এর আগে কখনোই দেখেনি। হঠাৎ করে একটা কথা মাথায় আসে তার। সে রুদ্রকে বলে, আচ্ছা, আমার ফোনটা কোথায়? আমি কাল থেকে আমার বাড়িতে ফোন করিনি। আমার মা নিশ্চয়ই খুব চিন্তা করছে আমার জন্য। রুদ্র তখন একটা ভীষণ এক্সপেন্সিভ মোবাইল ফোন তার দিকে এগিয়ে দেয়। এই নাও। এটা শ্রেয়া এবার মোবাইলটা দিকে রেগে যায়। মানে আপনি আমার মোবাইলটাও চেঞ্জ করে দিয়েছেন? আরে বাবা, আমার তো সবার নাম্বারও মনে নেই। সেগুলো তো সব আমার পুরনো ফোনেতেই আছে, তাই না? ডোন্ট ওয়ারি, তোমার পুরনো সিম কার্ডটা এতে ইনস্টল করে দেওয়া আছে। ফোনটা নতুন, সিমটা নয়। তোমার পুরনো ফোনের সিম কার্ডটা আমি এটা সেট করে দিয়েছি। সব নাম্বার তুমি ওখানেই পেয়ে যাবে। তুমি বাড়িতে কল করে নাও। আর এখন ঝটপট রেডি হয়ে নাও, লাঞ্চের পর আমরা আউটিং এ যাবো। এই কথাটা বলে শ্রেয়াকে ওখানে রেখে রুদ্র ফিরে যায়। স্টাফদের মধ্যে একটি মেয়ে এগিয়ে আসে শ্রেয়ার কাছে। ম্যাডাম, আপনি আজ কোন ড্রেসটা পরতে চান? স্যার বলেছেন আপনি যে ড্রেস একবার পরবেন তার রিপিট করতে পারবেন না। এই কথা শুনে শ্রেয়া আবারও অবাক হয়ে যায়। তার মানে কি বলছো এসব? আমি একবার একটা ড্রেস পরলে সেটা আর পরতে পারবো না? কিন্তু কেন? মানে এরকম অদ্ভুত নিয়মের মানেটা কি? মহিলা স্টাফ মাথা নিচু করেই বলে, সেটা তো আমরা বলতে পারবো না ম্যাডাম। এটাই স্যারের অর্ডার, আর স্যারের অর্ডার আমাদের ফলো করতেই হয়। আপনাকেও এটাই মানতে হবে। মেয়েটার কথা শুনে শ্রেয়া অত্যন্ত বিরক্ত হয়। সে রাগি রাগি চোখ করে মেয়েটাকে দেখে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। শ্রেয়াকে চুপ করে থাকতে দেখে মেয়েটা নিজেই একটা ড্রেস, ম্যাচিং জুয়েলারি আর ম্যাচিং স্যান্ডেল নিয়ে এগিয়ে আসে শ্রেয়ার দিকে। আপনি এটা পড়তে পারেন, এটা কিন্তু আপনাকে খুব ভালো মানাবে। অবশ্য আপনি এত সুন্দর যে আপনি যাই পড়ুন না কেন তাতে আপনাকে খুব সুন্দর দেখাবে। আজকে আপনি এটাই ট্রাই করে দেখতে পারেন একবার ম্যাডাম। ঠিক আছে, তুমি এটা আমার রুমে পাঠিয়ে দাও, আমি আজ এটাই করবো। মহিলা স্টাফটি মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর শ্রেয়া তার নিজের রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে রেডি হয়ে নিচে নামে। নিচে এসে রুদ্রকে দেখতে পায় শ্রেয়া। রুদ্র নিজেও আজ খুব দামি একটা টাক্সিডো স্যুট পরেছে। শ্রেয়া খেয়াল করে রুদ্র অন্যদিকে ফিরে মোবাইলে কারোর সঙ্গে কথা বলছে। তাকে দেখে শ্রেয়া মনে মনে ভাবে, লোকটাকে দেখতে সত্যি খুব হ্যান্ডসাম, কিন্তু আমি তো জানি যে কি জিনিস, এক নম্বরের বদমাইশ একটা লোক। রুদ্র ফোন কেটে শ্রেয়ার দিকে তাকায়। সে দেখতে পায় শ্রেয়াও এতক্ষণ তাকিয়ে দেখছিল। রুদ্র শ্রেয়াকে মুগ্ধ হয়ে দেখে। আজকে সে একটা ভীষণ ক্লাসি ব্লু কালারের গাউন পরেছে, আর সেটা পরে ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। রুদ্র এগিয়ে এসে শ্রেয়ার গালে একটা কিস করে, আর সেই কিস করার পর শ্রেয়া নিজের গালে হাত ছোঁয়ায়। তোমাকে আজ খুব সুন্দর লাগছে শ্রেয়া, খুব সুন্দর। নাও এবার চলো। কিন্তু কথাটা বলে রুদ্র শ্রেয়ার দিকে হাত বাড়িয়ে দিলে শ্রেয়া জানতে চায়, আমরা কোথায় যাচ্ছি? আমার কয়েকজন বন্ধু এসেছে বাইরে থেকে। ওরা বিদেশে থাকে, বিয়ের দিন আসতে পারেনি। ওরা সবাই তোমার সঙ্গে দেখা করতে চায়, আর আমিও চাই আমার বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে। চলো। পুরোটা শোনার পর শ্রেয়া রুদ্রর হাতটা ধরে। দুজনে ম্যানশনের বাইরে আসে। বাইরের পোর্টিকোতে গাড়ি দাঁড়িয়েই ছিল। ড্রাইভার দ্রুত গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। রুদ্র আর শ্রেয়া ভিতরে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা একটা বিলাসবহুল হোটেলের বাইরে এসে থামে। কলকাতা শহরের সবচেয়ে বড় আর নামকরা লাক্সারিয়াস হোটেল। দেখেই বোঝা যায় এইরকম জায়গায় শুধুমাত্র ধনী লোকেরাই আসতে পারে। রুদ্র আগে গাড়ি থেকে নামে। তারপর শ্রেয়ার দিকে দরজাটা খুলে ওকে নামতে সাহায্য করে। শ্রেয়ার হাত ধরে রুদ্র হোটেলের ভিতরে যায়। রুদ্র শ্রেয়ার কোমরে হাত দিয়ে ওকে নিজের দিকে টেনে নেয়। ওরা হোটেলের ভিতরে আসতেই হোটেলের ম্যানেজার থেকে শুরু করে সমস্ত স্টাফরা মাথা নিচু করে রুদ্রকে অভিবাদন জানায়। শ্রেয়াও রুদ্রর দিকে তাকিয়ে ওকে দেখে। রুদ্র সোজা সামনে তাকিয়ে অ্যাটিটিউড নিয়ে হাঁটছে। তার সামনে যেই আসছে সেই চোখ নামিয়ে নিচ্ছে। শ্রেয়াও বুঝতে পারলো এইসব জায়গায় রুদ্রর সম্মানটা ঠিক কোন লেভেলে। শ্রেয়াকে সঙ্গে নিয়ে রুদ্র একটা নির্দিষ্ট দরজার সামনে এসে দাঁড়ায়। ওর আসা মাত্রই হোটেলের একজন স্টাফ এসে দরজাটা খুলে দেয়। রুদ্র আর শ্রেয়া ভিতরে প্রবেশ করে। খুব বড় একটা হলে ঢুকে আসে ওরা। হলের মধ্যে রুদ্রর সমস্ত বন্ধুরা আগেই চলে এসেছে। সবার হাতে হাতে ঘুরছে দামি দামি সব পানীয়ের গ্লাস।
ওরা সবাই রুদ্রর জন্যই অপেক্ষা করছিল। রুদ্র আর শ্রেয়া আসার সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে ওদের দেখে গ্লাসগুলো উঁচুতে তুলে একসঙ্গে বলে ওঠে, ওয়েলকাম। রুদ্র এতক্ষণ গম্ভীরভাবেই হাঁটছিল। এবার সবাইকে দেখে ওর মুখে হাসি ফোটে, কিন্তু শ্রেয়াকে সে এক মুহূর্তের জন্য ছাড়ে না। এখনো ও একইভাবে শ্রেয়ার কোমরে হাত দিয়ে ধরে রেখেছে। শ্রেয়া লক্ষ্য করে সবাই ওদেরকেই দেখছে। প্রচন্ড অস্বস্তিতে এসে নিজের কোমর থেকে রুদ্রর হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রুদ্র সঙ্গে সঙ্গে তার দিকে তাকায়। চুপচাপ দাঁড়াও, চুপচাপ দাঁড়াও। হ্যাঁ, শ্রেয়া চুপ করে যায়। রুদ্র তারপর ওর সব বন্ধুর সঙ্গে শ্রেয়ার পরিচয় করায়। সবাই হাসি মুখে ওকে স্বাগত জানায়। রুদ্রের এক বন্ধু বিনয় একটু ফ্লার্ট করার চেষ্টা করে বলে ওঠে, হ্যাঁ বৌদি, মানতেই হচ্ছে, তুমি কিন্তু সত্যিই খুব সুন্দরী। তোমার একটা ছোট বোনও আছে, তাই না? মানে? না মানে আমি ভাবছিলাম, তুমি যেহেতু এত সুন্দরী, তাহলে নিশ্চয়ই তোমার বোনও তোমার মতো সুন্দরী হবে। আসলে কি হয়েছে জানো তো, আমার বাড়ির লোকজনেরা আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। তাই আমি ভাবলাম তোমার যদি একটা ছোট বোন থাকে, তাহলে আমি ওর সঙ্গে রিলেশনশিপে চলে যাব। আর তারপর তোমার মতো না হলেও তোমার কাছাকাছি সুন্দরী কাউকে নিজের বাড়ি বউ করে নিয়ে চলে আসবো। ও, কথাটা বলে বিনয় হাসতে থাকে, কিন্তু শ্রেয়া ওর কথা শুনে বেশ বিরক্তই হয়। সে রেগে গিয়ে বলে, আমি দুঃখিত, কারণ আমার তো কোনো বোন নেই। ঠিকই আছে, তাহলে আর কি করা যাবে। এই সময় রুদ্রর আর এক বন্ধু সমীর এগিয়ে এসে শ্রেয়ার সামনে দাঁড়ায়। হাই শ্রেয়া, আমি সমীর, আমি রুদ্রর বেস্ট ফ্রেন্ড। শ্রেয়া হাতে জোর করে নমস্কার করে। সমীর ওকে নমস্কার করতে দেখে হাসতে থাকে। আজকালকার দিনে আবার হাত জোর করে নমস্কার কে করে? এখন তো হাত করাটাই ট্রেন্ড। এই বলে শ্রেয়া কিছু বোঝার আগেই সমীর ওকে জড়িয়ে ধরে হাত করে। রুদ্র তখন তার অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলছিল। সে দেখতে পায় যে সমীর শ্রেয়াকে জড়িয়ে ধরেছে। সেটা দেখে সে ভীষণ রেগেও যায়, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। এরপর পার্টিতে খুব সামান্য কিছু মুখে দিয়ে রুদ্র শ্রেয়াকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। গাড়িতে উঠে শ্রেয়া বুঝতে পারে রুদ্র বেশ রেগে আছে। বাড়ি ফিরে সে শ্রেয়ার হাত ধরে ওকে প্রায় হেড়িয়ে করে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে রুদ্র চিৎকার করে ওঠে, তুমি এখন এই সমস্ত জামা কাপড় বদলে নাও, এক্ষুনি, রাইট নাও। হঠাৎ কি হলো? তুমি যদি আর 2 মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ না করে ফেলো, তাহলে কিন্তু আমি তোমার গা থেকে এই পোশাকটা টেনে খুলে দেবো। তখন তুমি আমাকে কিছু বলতে পারবে না। শ্রেয়া রুদ্রর এই হুমকি শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে জামাটা বদলে বাইরে আসে। রুদ্র শ্রেয়ার কাছে এগিয়ে গিয়ে ওর পার্টিতে পড়ে যাওয়া গাউনটা চেয়ে নেয়। তারপর সেটা ব্যালকনিতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয়। শ্রেয়া সত্যি ভীষণ অবাক হয়ে যায়। কি করলে তুমি এটা? এত দামি ড্রেসটা পুড়িয়ে ফেললে, কিন্তু কেন? রুদ্র কোনো উত্তর না দিয়ে শ্রেয়ার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালিয়ে দিয়ে শাওয়ারের তলায় ওকে দাঁড় করিয়ে দেয়। তারপর শ্রেয়ার দুপাশ থেকে দেওয়ালের দিকে হাত রেখে রুদ্র দাঁড়ায়। শ্রেয়া দেখে রুদ্রর চোখে যেন আগুন ঝরে পড়ছে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। শ্রেয়াও অপলক দৃষ্টিতে রুদ্রর চোখে চোখ রেখে দাঁড়ায়। তারপর একসময় রুদ্রর চোখে ওই রাগের ঝলসানিটা দেখে ও চোখটা নামিয়ে নেয়। তোমাকে কেউ টাচ করলে আমি সহ্য করতে পারি না, সেখানে সমীর তোমাকে ওইভাবে জড়িয়ে ধরেছিল। এটা আমি কি করে সহ্য করবো? ওর ছোঁয়া লেগেছিল তোমার জামায়, তাই আমি সেটা পুড়িয়ে দিয়েছি। নাও, এবার নিজেকে ভালো করে ক্লিন করো, ভালোভাবে স্নান করে পরিষ্কার হয়ে তবে বাইরে এসো। মানেটা কি? এটা আমার দোষটা কি আছে? আমি তো আর ওনাকে বলিনি আসুন এসে আমাকে জড়িয়ে ধরুন। জানি, সেই জন্যই আমি তোমাকে কোনো রকম শাস্তি দিচ্ছি না, শুধু ড্রেসটাকে পুড়িয়ে দিয়েছি। আমি যদি কোনোদিন দেখি যে তুমি নিজে থেকে অন্য কোনো পুরুষকে জড়িয়ে ধরেছো, সেই দিন আমি তোমায় চরম শাস্তি দেব। শ্রেয়া রুদ্রর কথা শুনে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর সে নিজের হাত ঘষতে শুরু করে। শ্রেয়া ভালো করে স্নান করে নেয়। রুদ্র বসে বসে ওকে দেখতে থাকে। কিছুক্ষণ পর রুদ্র ওর দিকে এগিয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে, এবার চলো। এরপর রুদ্র শ্রেয়াকে ঘরে নিয়ে আসে। তারপর নিজে আলমারি থেকে নাইট ড্রেসটা নিয়ে ক্লোজেট রুমে চলে যায়। শ্রেয়াও সেই ফাঁকে তার নাইট স্যুটটা চেঞ্জ করে বিছানায় এসে বসে পড়ে। আজকে তার প্ল্যান যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া, কিন্তু বিছানায় বসে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সে চিন্তা করতে থাকে। আর তখনই শ্রেয়ার মন বিক্ষিপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর রুদ্র ঘরে ঢুকে শ্রেয়ার পাশে এসে বসে। শ্রেয়া তখন গভীর চিন্তায় মগ্ন ছিল, তাই টেরও পায়নি যে কখন রুদ্র ওর পাশে এসে বসেছে। রুদ্র খুব কাছ থেকে শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রেয়া খেয়াল করে না। রুদ্র তারপর আস্তে করে ওর কাঁধে হাত রাখে। আচমকা স্পর্শ পেয়ে চমকে ওঠে শ্রেয়া। কি হলো? আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার হাজবেন্ড। তুমি কি অন্য কারোর কথা ভাবছিলে নাকি? না 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 না, শ্রেয়া তার কথা শুনে মাথা নাড়ে। আমার আসলে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি কয়েকদিনের জন্য একটু পাড়ার সাথে যেতে চাই। হবে না, তুমি কোথাও যেতে পারবে না। কেন? কেন যেতে পারবো না? কারণ আমি বলছি তাই। আমার কন্ডিশনটা মনে নেই?
রোজ অফিস থেকে ফিরে আমি তোমাকে বাড়িতে দেখতে চাই। আমি কিছুতেই তোমাকে আমার থেকে দূরে যেতে দেবো না, বুঝতে পেরেছো? কিন্তু আমারও তো একটা ফ্যামিলি আছে। আমার পরিবারের কেউ এখনো পর্যন্ত এই বিয়ের কথাটা জানেই না। আরে বাবা, ওদের তো আমি এখনো পর্যন্ত কিছু বলেই উঠতে পারিনি। কেন বলনি? রুদ্র বিছানায় শুয়ে পড়ে। দেরি না করে বলে দাও, যত তাড়াতাড়ি বলবে ততই বেটার। আর এই কথাটা বলতে তুমি যতটা দেরি করবে ততটা তোমার জন্য প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি যাবো। শ্রেয়া এবার রুদ্রর কথা শুনে রেগে যায়। দেখি তো, দেখি আমাকে আটকায়, আমি একবার দেখি। রুদ্র তখন ওর হাতটা ধরে ওকে নিজের উপরে টেনে নেয়। শ্রেয়া চমকে ওঠে। দেখি, আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন বলছি। রুদ্র তখন ওকে এক টানে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর নিজে ওর উপরে উঠে বসে। তারপর ওর দুটো হাত শক্ত করে চেপে ধরে। শ্রেয়া টেনশনে পড়ে যায়। সে ছটফট করতে করতে বলে, কি করছেন? কি করছেন থেকে রুদ্রবাবু? প্লিজ প্লিজ সরে যান। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আগামী 1 বছর অপেক্ষা করবেন, যতদিন আমার কলেজের এক্সাম শেষ হয় ততদিন আপনি আমার সঙ্গে কিচ্ছু করবেন। আপনি কথা দিয়েছেন তো, প্লিজ রুদ্রবাবু বিশ্বাস করুন, আমি এসবের জন্য একেবারে রেডি নই, প্লিজ। আচ্ছা মুশকিল তো আমি কি করেছি তোমার সঙ্গে? আমি তো জানি আমাকে এখনো 1 বছর অপেক্ষা করতে হবে। ডোন্ট ওয়ারি, আমি যখন তোমাকে কথা দিয়েছি যে 1 বছর আমি তোমার সঙ্গে কিচ্ছু করবো না, তার মানে করবো না, দ্যাটস ফাইনাল। কিন্তু আর একটা কথাও শুনে নাও, একবার তোমার এক্সাম হয়ে গেলে আমি কিন্তু নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবো না। শ্রেয়া রুদ্রর কথা শুনে চটফট করা থামিয়ে দেয় আর অন্যদিকে চোখটা সরিয়ে নেয়। রুদ্র তারপর ওর মুখে একটা একটা করে কিস করতে শুরু করে। ওর চোখে, মুখে, গালে সব জায়গায় কিস করতে থাকে রুদ্র। প্রচন্ড অস্বস্তি নিয়ে শ্রেয়া বলে ওঠে, রুদ্রবাবু প্লিজ সরে যান। আমি তো শুধু কিস করছি, এর বেশি তো কিছুই করছি না। আর আমাদের শর্ত অনুযায়ী তুমি আমাকে কিস করতে বাধা দিতে পারো না। শ্রেয়া এই কথা শুনে আর কোনো উত্তর দিতে পারে না। রুদ্র তারপর ওকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল, ভোরবেলা রুদ্র ঘুম ভেঙে যায়। এমনি সে রোজ সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত। চোখ খুলেই সে তার পাশে ঘুমন্ত শ্রেয়াকে দেখতে পায়। রুদ্রর হাতের উপর মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা। ওকে দেখে রুদ্রর ঠোঁটে হাসি ফোটে। সে আদর করে ওর কপালে কিস করে। ঘুমের মধ্যে আচমকা রুদ্রর ঠোঁটের স্পর্শে চোখ খুলে তাকায় শ্রেয়া। রুদ্র তখন তার খুব কাছাকাছি ছিল। রুদ্রকে এত কাছে দেখে শ্রেয়া দূরে সরে যাওয়ার চেষ্টা করে। রুদ্র ওকে আবারও নিজের কাছে টেনে নিয়ে আসে। দূরে যাওয়ার এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, আগে তো গুড মর্নিং উইশ করো, তারপর যেও। শ্রেয়া যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রর খপ্পর থেকে বেরোতে চায়, তাই সে কোনো রকমের রুদ্রকে গুড মর্নিংটা বলে দিয়েই যাওয়ার চেষ্টা করে। রুদ্র সেটা বুঝতে পেরে শ্রেয়াকে নিজের দিকে টেনে নিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এইভাবে কেউ গুড মর্নিং বলে না ডার্লিং। আগে আমাকে একটা সুইট গুড মর্নিং কিস দাও, তারপর তুমি আমার হাত থেকে ছাড়া পাবে। শ্রেয়া আবার কিসের কথা শুনে এবার রেগেই যায়। আমি আপনাকে কিস করতে চাই না। ঠিক আছে, করো না, তাহলে আজ সারাদিন আমার হাতের মধ্যেই বন্দী হয়ে থাকো। দেখো, ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লাগবে, আমার একটু সমস্যা হবে না। আজ সারাদিন আমরা দুজন এইভাবে এই ঘরের মধ্যে কাটিয়ে দেবো। রুদ্রর কথা শুনে শ্রেয়া মনে মনে ওকে খুব গালাগালি করতে থাকে। ভাবতে থাকে, বিহায়া পাজি, প্রবলেমটা কি লোকটা? আমি যদি ওকে কিস না করি তাহলে কি ও আমার সত্যি সত্যি যেতে দেবে না? শ্রেয়া লক্ষ্য করে রুদ্র তখনও ওকেই দেখে যাচ্ছে। তারপর রুদ্রর মুখের দিকে তাকিয়ে তার গালে একটা কিস করে। গুড মর্নিং, এখন ছাড়ুন আমাকে। রুদ্র হেসে শ্রেয়ার কপালে আরেকটা কিস করে ওকে ছেড়ে দেয়। শ্রেয়া রুদ্রর খপ্পর থেকে ছাড়া পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে চলে যায়। রুদ্র তখন অন্য ঘরে। কিছুক্ষণ পর রুদ্র রেডি হয়ে নিজের ঘরে ফিরে এসে দেখে শ্রেয়া তখনও বাথরুম থেকে বেরোয়নি। রুদ্রর চোখ যায় বাথরুমের দিকে। দরজাটা বন্ধ, ভেতর থেকে জল পড়া শব্দ শোনা যাচ্ছে। রুদ্র তখন সেখান থেকে সরে সোফায় গিয়ে নিজের ল্যাপটপটা খুলে নিয়ে বসে কাজ করতে শুরু করে। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে শ্রেয়া বেরিয়ে আসে। শ্রেয়া এসে রুদ্র দিকে ফিরেও তাকায় না, কিন্তু রুদ্রর ওকে দেখে চোখটা স্থির হয়ে যায়। রুদ্র ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে অপলক দৃষ্টিতে ওকে দেখতে থাকে। সদ্য স্নান করে বাথরুম থেকে বেরিয়েছে শ্রেয়া। ভিজে চুল থেকে তখনও টপ টপ করে জলের ফোঁটা পড়ছে। ওকে এক ঝলক দেখে ঠিক যেন জল পড়ি বলে মনে হয় রুদ্রর। শ্রেয়ার রূপ দেখে রুদ্রর হৃদস্পন্দন এক মুহূর্তে যেন দ্বিগুণ হয়ে যায়। সে হাঁ করে শ্রেয়ার দিকেই তাকিয়ে থাকে, চোখের পলক পড়ে না তার। শ্রেয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকোতে শুরু করে। আয়নার মধ্যে দিয়ে সে রুদ্রকে দেখতে পেলেও ইগনোর করে। রুদ্র তখন স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। রুদ্রকে ওইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হয় শ্রেয়ার। সে চেষ্টা করে রুদ্রকে ইগনোর করে চুল শুকানোর কাজে মন দিতে। শ্রেয়া ওকে ইগনোর করছে বুঝতে পেরে এগিয়ে যায় রুদ্র। রুদ্র উঠে দাঁড়ায়, কারণ রুদ্রপ্রতাপ ব্যানার্জি ইগনোর করা ব্যাপারটাকে একদমই সহ্য করতে পারে না। রুদ্র উঠে এসে শ্রেয়ার পিছনে দাঁড়ায়। আয়নার মধ্যে দিয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়া তখনও তাকে একইভাবে ইগনোর করে। রুদ্রর ধৈর্যের বাঁধ এবারে ভেঙে যায়। সে শ্রেয়ার হাতটা ধরে এক টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর ওর কোমরটা চেপে ধরে ওকে নিজের খুব কাছে টেনে আনে। শ্রেয়া রুদ্রর হঠাৎ এমন আচরণটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে ইগনোর করছো কেন? কি করছেন এটা?
রুদ্রবাবু, ছেড়ে দিন আমাকে। আগে বলো আমাকে ইগনোর করছো কেন? আমি কলেজে যাব, আমাকে তার জন্য রেডি হতে হবে, ছেড়ে দিন। শ্রেয়া, আমি কিছু জিজ্ঞাসা করেছি, আগে আমার কথার উত্তর দাও, তারপর তুমি এই ঘর থেকে বেরোতে পারবে। দেখুন, আমি না চাই না যে কলেজে সবাই জানুক আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই জন্য তুমি আমাকে ইগনোর করছো? ওকে, এখন থেকে সবাই জানবে যে তুমি শুধু আমার। এই বলে রুদ্র শ্রেয়াকে আরো কাছে টেনে এনে ওর গলায় কিস করতে শুরু করে। শ্রেয়া তো চটপট করে ওঠে রুদ্রর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু রুদ্র ওকে এত শক্ত করে ধরেছিল যে ওর সমস্ত চেষ্টা বিফলে যায়। কিস করতে করতে আচমকাই রুদ্র ওর গলায় কামড় বসিয়ে দেয়। শ্রেয়া চিৎকার করে ওঠে, তখন রুদ্র ওকে ছেড়ে দেয়। শ্রেয়া আয়নায় দেখে ওর গলায় রুদ্রর বাইটের দাগ পড়ে গেছে। নাও, এবার কলেজে যাও। এই দাগ দেখে সবাই বুঝে যাবে তুমি আমার। আজ যা করেছো করেছো, এরপর জীবনে দ্বিতীয়বার আর কখনো আমাকে ইগনোর করো না, তাহলে এইভাবে পানিশমেন্ট পেতে হবে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছি। এই বলে রুদ্র শ্রেয়ার গালে একটা কিস করে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে যায়। শ্রেয়া প্রচন্ড রেগে এক ধাক্কায় টেবিলের সমস্ত জিনিস ফেলে দেয়। খুব শিগগিরই আমি তোমাকে ডিভোর্স দেবো রুদ্র প্রতাপ ব্যানার্জি। আমি কিছুতেই তোমার সাথে থাকতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে যাতে তুমি নিজেই আমাকে ডিভোর্স দিয়ে দাও। কিছুক্ষণ পর শ্রেয়া রেডি হয়ে নিচের ফ্লোরে খাবার ঘরে আসে। আজ সে খুব সুন্দর একটা বটল গ্রিন রঙের কোয়ার্ড স্যুট পরেছে। সে এসে রুদ্রর পাশে বসে টেবিলে রাখা খাবার দাবারের দিকে তাকায়। টেবিলে অনেক রকমের খাবার সাজানো রয়েছে। শ্রেয়া সবগুলোর ঢাকনা খুলে খুলে দেখে, তারপর একজন কাজের মহিলাকে ডাকে। মহিলাটি এসে মাথা নিচু করে দাঁড়ায়। আমার জন্য লুচি আর সাদা আলু তরকারি নিয়ে এসো। ম্যাডাম, আজ তো লুচি করা হয়নি। কেন হয়নি? এত কিছু রান্না করা হয়েছে আর লুচি করা হয়নি কেন? এত কিছু করেছো যখন, সেটাও তো করা উচিত ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে তোমার জন্য লুচি আর সাদা আলু তরকারি করে রাখতে বলছি, তুমি ডিনারে খেও। এখন যা যা আছে তার মধ্যে যেটা ভালো লাগে সেটা খাও। না, আমি তো এগুলো খাবো না। আমি আমার পছন্দের খাবারটাই খাবো। আর আমার এখন লুচি খেতে ইচ্ছে করছে। শ্রেয়া, লুচি তো আজ হয়নি, এখন লুচি করতে অনেক সময়ও লাগবে, তার চেয়ে রাতে ওরা বানিয়ে রাখবে, তখনই খেও। না, আমি হয় লুচি খাবো, নইলে আজ না খেয়ে চলে যাবো। শ্রেয়া বরাবরই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে। খাওয়ার ব্যাপারে বড্ড বায়না কাউর। খাবার সময় সামনে যা থাকে সব সময়ই ওর সেইটা বাদে অন্য জিনিস খেতে ইচ্ছে করে। কিন্তু রুদ্র আবার এটা একদমই পছন্দ করে না। খাবারের অপমান সে মোটেই সহ্য করে না। তাই শ্রেয়ার এই আচরণটা দেখে রুদ্র ভীষণ রেগে যায়। বেশ, তাহলে আজকে তুমি না খেয়েই থাকো। এই কথা শুনে শ্রেয়ারও মাথাটা যায় গরম হয়ে। সে উঠে চলে যেতে চায় আর রুদ্র তার হাতটা টেনে ধরে বসিয়ে দেয়। আজ তোমাকে ব্রেকফাস্ট করতে হবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকবে আর আমি ব্রেকফাস্ট করব, তুমি বসে বসে দেখবে। রুদ্র একজন কর্মচারীর দিকে তাকায়। কর্মচারীটি রুদ্রর প্লেটে পাস্তা তুলে দেয়। রুদ্র শ্রেয়ার সামনে পাস্তাটা খেতে শুরু করে। রুদ্রকে এইভাবে পাস্তা খেতে দেখে শ্রেয়ারও জিভে জল আসে। তার খিদেটাও যেন হঠাৎ করেই বেড়ে যায়। রুদ্র ওকে দেখেও কিছু বলে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের খাবার খায়। রুদ্র কিছুই বলছে না দেখে শ্রেয়া নিজে থেকেই বলে ওঠে, আমার না খুব খিদে পেয়েছে। সরি, আমি আর কখনো খাবার নিয়ে জেদ করবো না। যার সামনে থাকবে সেটাই আমি চুপচাপ খেয়ে নেবো। আর যদি কিছু ইচ্ছা করে খেতে, তাহলে আগেই বলে রাখবো। প্লিজ আমাকে এবারে খেতে দিন না। আমার সত্যি খুব খিদে পেয়েছে। কলেজের লাঞ্চ ব্রেক তো সেই দুপুর 12টায়। এতক্ষণ আমি না খেয়ে থাকবো কি করে? আজকে তুমি লাঞ্চ ব্রেক পর্যন্ত না খেয়েই থাকবে। এখন চুপ করে যেরকম বসে আছো সেরকম বসে থাকো, এখন আর একটা কথা বলো না। শ্রেয়ার চোখ থেকে টুক করে জলের একটা ধারা নেমে আসে। রুদ্র সেটা দেখেও দেখে না। সে নিজের মতো করে ব্রেকফাস্ট শেষ করে জুস খেয়ে ন্যাপকিন দিয়ে মুখটা মুছে উঠে দাঁড়ায়। তারপর শ্রেয়াকে হাত ধরে বাইরে নিয়ে আসে। শ্রেয়া বারবার খাবারের টেবিলের দিকে তাকায়, কিন্তু রুদ্র পাত্তাও দেয় না। রুদ্র তাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দেয় আর নিজেও ওর পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে শ্রেয়ার কলেজের দিকে চলে যায়। কিছুক্ষণ পর গাড়িটা কলেজের গেটের বাইরে এসে দাঁড়ায়। রুদ্র শ্রেয়ার গালে কিস করে তাকে বাই বলে, কিন্তু শ্রেয়া রাগ করে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে সোজা কলেজে ঢুকে যায়। রুদ্র ড্রাইভারকে অফিসের দিকে যেতে নির্দেশ দেয়। ড্রাইভারও গাড়ি ঘুরিয়ে অফিসের দিকে চলে যায়, আর শ্রেয়া হন হন করে হেঁটে কলেজে ঢুকে সোজা ক্যান্টিনের দিকে চলে যায়। শ্রেয়ার রুমের জয়ী ওকে কলেজে দেখে ভীষণ অবাক হয়, সেই সঙ্গে খুশিও হয়। শ্রেয়াকে ক্যান্টিনের দিকে যেতে দেখে সেও ছুটতে ছুটতে ক্যান্টিনের দিকেই যায়। শ্রেয়া ক্যান্টিনে গিয়ে 2 প্লেট সিঙ্গাড়া, স্যান্ডউইচ, বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে একটা চেয়ার টেনে বসে। জয়ী ছুটতে ছুটতে শ্রেয়ার কাছে এসে আর একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। সে শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে, শ্রেয়া তুই কলেজে এসেছিস? হ্যাঁ। শ্রেয়া এমনিতেই প্রচন্ড রেগেছিল, তাই ওর রাগ গিয়ে পড়ে জয়ীর উপর। ও খ্যাক খ্যাক করে ওঠে। কলেজে আসবো না, তোর কোথায় যাবো শুনি? না মানে, তোর তো বিয়ে হয়ে গেছে, সেটাও আবার নাকি বিজনেসটা এখন রুদ্র প্রতাপ ব্যানার্জির সঙ্গে। আমি তো ভেবেছিলাম তোকে হয়তো আর কোনোদিন কলেজে দেখতেই পাবো না। জয়ীর কথা শুনে শ্রেয়া তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরে, চারিদিকে একবার তাকিয়ে নিয়ে নিচু গলায় বলে, তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? চিৎকার করে সবাইকে জানাতে চাস?
যে আমার রুদ্রপ্রতাপ ব্যানার্জির সঙ্গে বিয়ে হয়ে গেছে? শোন, আমি চাই না কলেজে কেউ জানুক আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? মাথায় ঢুকেছে কথাটা? কাজে এবার থেকে মুখটা একটু বন্ধ রাখবি, বুঝলি? শ্রেয়া জয়ীর মুখের উপর থেকে হাতটা সরিয়ে নিলে জয়ী নিজেই নিজের ঠোঁটের উপর আঙুল রাখে। ঠিক এই সময় ক্যান্টিনের একটা বাচ্চা ছেলে এসে টেবিলে শ্রেয়ার অর্ডার করা খাবারগুলো রেখে যায়। জয়ী খাবারের দিকে তাকিয়ে বলে, আরে, দেখে তো মনে হচ্ছে তোর খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ রে, বাড়ি থেকে খেয়ে বেরোসনি? শ্রেয়া বার্গারের উপর একটা বিরাট কামড় বসিয়ে খেতে খেতেই জবাব দেয়, ওই রুদ্রপ্রতাপ ব্যানার্জি আজ আমাকে ব্রেকফাস্টটা করতে দেয়নি, বুঝেছিস? বিশ্বাস কর, আর লোকটার উপর এত রাগ হচ্ছিল না, আজ মনে হচ্ছিল খুনই করে ফেলবো একেবারে ওকে। নেহাত পাপের ভয় না থাকলে আজ আমার হাতেই লোকটা মরে যেত। জয়ী এটা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু রুদ্র স্যার হঠাৎ তোকে ব্রেকফাস্ট করতে দিলেন নাই বা কেন? শ্রেয়া তখন জয়ীকে সকালের ঘটনাটা ডিটেলে বলে। তো জয়ী সব শুনে হাসতে হাসতে বলে, তাহলে তো স্যার ঠিকই করেছেন, তুই খাবার নিয়ে বাবা বড্ড বায়নাক্কা করিস রে সবসময়, আমি তো জানি সেটা। এই কথাটা শুনে শ্রেয়ার আরো মাথা গরম হয়ে যায়। সে রেগে বলে, এই, তুই আমার বন্ধু নাকি ওই রুদ্র স্যারের বন্ধু রে? আরে আরে, আমি তো এমনিই বলছিলাম। এই তুই থাম তো, ওই লোকটার ব্যাপারে একটা কথা আমি আর শুনতে চাই না, জানিস তো? তুই আর ওর নামটা উচ্চারণ করিস না তো, ওর নামটা শুনলে না আমার মাথায় হগম জ্বলে উঠছে। জয়ী ওর প্লেট থেকে একটা সিঙ্গাড়া তুলতে তুলতে বলে, বাবা, রুদ্রর নাম শুনে এখনই এত রেগে যাচ্ছিস? এরপরে তো তুই ওর সাথে সারা জীবন কাটাবি, তা কি করে কাটাবি রে? শ্রেয়া জয়ীর হাত থেকে সিঙ্গাড়াটা কেড়ে নেয়। প্রথমত, এটা আমার সিঙ্গারা, হ্যাঁ? আর দ্বিতীয় কথা, আমি ওই লোকটার সাথে মোটেই সারা জীবন কাটাবো না, আমি ওকে ডিভোর্স দেবো। কি 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 ডিভোর্স? তুই তো দিলেই আর হবে না। তোর মনে হয় যে রুদ্র স্যার তোকে ডিভোর্স দিতে রাজি হবে? সেটা তুই আমার উপরেই ছেড়ে দে, আমি এমন কিছু করব যাতে ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ম্যাডাম, ঠিক সেই সময় কলেজের পিয়ন এসে শ্রেয়াকে বলে, প্রিন্সিপাল স্যার আপনাকে ওনার কেবিনে ডাকছেন। ঠিক আছে, আমি এখনই আসছি। কথাটা বলে সে উঠতে উঠতে জয়ীকে বলে, জয়ী, এইখান থেকে একটাও কিছু কিন্তু খাবি না, আমি এক্ষুনি আসছি। জয়ীর মুখটা ভার হয়ে যায়। শ্রেয়া পিয়নের সাথে চলে যায়। শ্রেয়া প্রিন্সিপালের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে। প্রিন্সিপাল তাকে দেখে বলেন, আরে শ্রেয়া, ভেতরে এসো, ভেতরে এসো। শ্রেয়া ভেতরে আসে। প্রিন্সিপাল তাকে বসতে বলে। শ্রেয়া সামনের চেয়ারে বসে। প্রিন্সিপাল হেসে তার দিকে তাকান। বলো, কেমন আছো তুমি? শ্রেয়া হঠাৎ প্রিন্সিপালের মুখে এই প্রশ্নটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আজ প্রথমবার প্রিন্সিপাল তার খবর জানতে চাইছেন। এমনিতে তো এই প্রিন্সিপালের কলেজের কোনো ছাত্রীকে নিয়ে আলাদা করে কোনোদিনও কোনো মাথা ব্যথা ছিল না, এমনটাই তো অন্তত শ্রেয়া জানতো। শ্রেয়া জবাবে নম্র স্বরে বলে, আমি ঠিক আছি স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে কেন ডাকলেন? প্রিন্সিপাল তার হাতে একটা সার্টিফিকেট ধরিয়ে দেয়। শ্রেয়া সার্টিফিকেট খুলে পড়ে দেখে, আর তারপর ও ভীষণ অবাক হয়ে প্রিন্সিপালের দিকে তাকায়, কারণ সার্টিফিকেটে লেখা রয়েছে সে পরীক্ষায় টপ করেছে। শ্রেয়া সার্টিফিকেটটা ভালো করে দেখে, তারপর প্রিন্সিপালকে প্রশ্ন করে, এটা কি স্যার? এটা তোমার সার্টিফিকেট, তুমি পুরো কলেজে টপার হয়েছো। শ্রেয়া অবাক হয়ে যায়। কিন্তু স্যার, পরীক্ষার তো এখনো 6 মাস দেরি আছে, আমি পরীক্ষা না দিয়ে টপার হলাম কি করে? প্রিন্সিপাল তার কথা শুনে হেসে ফেলেন। পরীক্ষা তো হবে অন্য সব সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু তুমি তো সাধারণ কেউ নও। তুমি হলে রুদ্রপ্রতাপ ব্যানার্জির স্ত্রী, তুমি তো পরীক্ষা না দিয়ে টপ করতে পারো। মানে? শ্রেয়া প্রচন্ড অপমানিত বোধ করে। এইসবের মধ্যে রুদ্রর নাম শুনে সে আরো রেগে যায়। সে মনে মনে বলতে থাকে, আচ্ছা, তাহলে এসব হলো ওই রুদ্রপ্রতাপ ব্যানার্জিরই কারসাজি। রুদ্রবাবু, আপনি এটা একদম ঠিক করলেন না। আপনার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তাই না? আপনাকে বলেছিলাম পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি আপনাকে আমার কাছাকাছি আসতে দেব না, আর তাই আপনি আমার কাছাকাছি আসার জন্য এই পথটা বের করেছেন। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। শ্রেয়া প্রিন্সিপালের দিকে তাকায়। প্রিন্সিপাল একটা ফেক হাসি হাসে। এরপর থেকে তোমার আর কলেজে আসার কোনো দরকার নেই। তুমি এখন থেকে রুদ্রজারের সাথে ওনার বাড়িতে বিশ্রাম নাও। তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না। স্যার, কথাটা শুনে শ্রেয়া ভীষণ রেগে গিয়ে সার্টিফিকেটটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। এই সার্টিফিকেট আমি চাই না স্যার, আমি কলেজে আসবো এবং পরীক্ষাও দেবো। আরেকটা কথা স্যার, আপনি দয়া করে এসবের মধ্যে ঢুকবেন না, আমি আপনাকে বলছি, আপনার কোনো ভয় নেই। এই বলে শ্রেয়া প্রিন্সিপালের কেবিন থেকে বেরিয়ে যায়। প্রিন্সিপাল শ্রেয়ার সার্টিফিকেটের টুকরোগুলো দেখে চিন্তায় পড়ে যান। টুকরোগুলো কুড়িয়ে নিয়ে নিজের ঘাম মুছতে থাকেন উনি। এই মেয়ে তো সার্টিফিকেটটাই ছিঁড়ে ফেললো। এখন জানি না রুদ্রপ্রতাপ ব্যানার্জি আমার এই কলেজের কি অবস্থা করবে। শ্রেয়া ভীষণ রেগে কলেজের বাইরে এসে দেখে গেটের বাইরে রুদ্রর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। শ্রেয়াকে দেখেই ড্রাইভার এসে গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। শ্রেয়ার আগে গনগন করতে করতে গাড়ির ভিতরে বসে যায়। ড্রাইভার গাড়ি স্টার্ট করে ম্যানশনের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। শ্রেয়া যখন রুদ্রর ম্যানশনে ফিরে আসে তখন সে প্রচন্ড রেগেই ছিল। আসলে তার রুদ্রর ওপরই ভীষণ রাগ হচ্ছিল।
সে ঘরে ঢুকেই সোফায় বসে রুদ্রকে কল করতে শুরু করে, কিন্তু ফোনটা বেজে যায়। রুদ্র রিসিভ করে না। তাতে শ্রেয়ার আরো মাথাটা গরম হয়। সে রাগ করে নিজের দামি মোবাইলটা সোফার উপরে ছুঁড়ে ফেলে দেয়, আর তারপর ঘরের সমস্ত জিনিস তুলে ভাঙচুর করতে শুরু করে। তাকে এই সমস্ত করতে দেখে বাড়ির কাজের লোকেরা সবাই সেখানে ছুটে আসে এবং একজন কর্মচারী তার মধ্যে থেকে জিজ্ঞেস করে ওঠে, ম্যাডাম, কি হয়েছে? আপনার কিছু লাগবে? আমরা কি কোনো রকম ভুল করে ফেলেছি? আপনি এই সমস্ত জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছেন কেন? শ্রেয়ার আগে চোখে লোকটার দিকে তাকালে লোক তাড়াতাড়ি মাথা নিচু করে নেয়। শ্রেয়া একটা দামি ফ্লাওয়ার ভাস তুলে নেয়, তারপর দাঁত কিরমির করে সামনের দেওয়ালে টাঙানো রুদ্রর বড় ফটো ফ্রেমটার দিকে তাকায়। তারপর আচমকাই সেই ফ্লাওয়ার ভাসটাকে ফ্রেমের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। ফ্রেমের ধাক্কা খেয়ে ভাসটা মাটিতে ধরে টুকরো টুকরো হয়ে যায়, আর সেই সঙ্গে ফ্রেমের কাঁচটাও ভেঙে চুরচির হয়ে যায়। শ্রেয়া চিৎকার করে ওঠে, তুমি সরে যাও এখান থেকে। আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো, তাই করবো। আরে খবরদার, এখানে যে সমস্ত জিনিসগুলো ধরানো আছে না, তোমরা কেউ এগুলোতে হাত দেবে না। কোনো দরকার নেই এই সমস্ত কিছু পরিষ্কার করার। যেমন আছে তেমনটাই থাকবে। আসতে দাও আজ ওই রুদ্র প্রতাপ ব্যানার্জিকে। আজ আমি ওনার উপরে ভীষণ ভীষণ রাগে আছি। উনি না আসা উঠে ওনার জিনিসের উপর আমি আমার রাগ দেখাবোই দেখাবো। তোমরা সবাই যে যার মতো কাজে চলে যাও, যাও বলছি। কাজের লোকেরা শ্রেয়ার কথা শুনে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে তারপর সেখান থেকে চলে যায়। সন্ধ্যের পরে রুদ্রর গাড়ি এসে ওর ম্যানশনের পোর্টিকোতে দাঁড়ায়। ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে পেছনের দরজাটা খুলে দেয়। রুদ্র কুল অ্যাটিটিউড নিয়ে গাড়ি থেকে নেমে সোজা সিঁড়ি দিয়ে ম্যানশনের ভিতরে ঢুকে যায়। ঘরে ঢুকতেই রুদ্রর জুতোর চাপে কাঁচের কিছু একটা ভাঙে। শব্দটা শুনে রুদ্র নিচে তাকিয়ে দেখে তার জুতোর তলায় একটা শোপিসের টুকরো পড়ে আছে। তারপর সে দেখে গোটা ঘরের মেঝেতে কাঁচ ছড়ানো রয়েছে। সে খেয়াল করে দেখে তার বিরাট ম্যানশনের সমস্ত দামি দামি জিনিসপত্র ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। রুদ্রর চোখ যায় ফটো ফ্রেমটার দিকে, সেটারও কাঁচ ভেঙে চলছির, আর ফ্রেমটা একদিকে অনেকটা হেলে দেওয়ালে সেটা ঝুলছে। এইসব দেখে রুদ্র প্রচন্ড রেগে তার বাড়ির সমস্ত কাজের লোককে চিৎকার করে ডাকে। রুদ্রর ডাক শুনে সবাই ছুটে এসে এক লাইনে দাঁড়িয়ে পড়ে। রুদ্র তাদের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আমার মেনশনের এই অবস্থা কে করেছে? কোথায় ছিল তোমরা সবাই? কাজের লোকেরা সবাই তার কথা শুনেও চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কেউ কোনো কথার জবাব দেয় না। সবাইকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আবারও তাদেরকে রেগে জিজ্ঞেস করে, আমার কথাটা তোমাদের কানে ঢুকছে না? আমি জিজ্ঞাসা করছি, কে করেছে সব? একজন কর্মচারী তাদের মধ্যে ভয়ে ভয়ে এগিয়ে এসে জবাব দেয়, ম্যাডাম, স্যার, ম্যাডাম করেছেন। শ্রেয়া এসব করেছে এটা শুনেই রুদ্র ভীষণ রেগে গিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে যায়। সে ঘরের দরজাটা খুলে দেখে এই ঘরের অবস্থাটা আরো খারাপ। চারিদিকে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো ছিটানো, বিছানার চাদর মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সোফার কুশন গুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এই ঘরের মধ্যেই বিছানার ওপর হাতে পপকর্নের বোল নিয়ে শ্রেয়া আরাম করে শুয়ে শুয়ে টিভিতে সিনেমা চালিয়ে দেখছে, আর ওর চারপাশেও অসংখ্য চিপস আর চকলেটের প্যাকেট ছড়ানো রয়েছে। এমনকি তার গোটা মুখেও চকলেট লেগে রয়েছে। রুদ্র যে ঘরে ঢুকেছে সেটা শ্রেয়া খেয়ালও করেনি। টিভি দেখতে সে এতটাই মগ্ন। রুদ্রকে দেখে, তারপর দড়াম করে দরজাটা বন্ধ করে দেয়। হঠাৎ এত জোরে শব্দ শুনে চমকে দরজার দিকে তাকায় শ্রেয়া। সে দেখে রুদ্র স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। রুদ্র তার সামনে এসে তার হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে টিভিটা বন্ধ করে দেয়। শ্রেয়া বিরক্ত হয়ে যায়। আপনি টিভিটা বন্ধ করলেন কেন? আমি তো সিনেমা দেখছিলাম। এই বলে সে রুদ্রর হাত থেকে রিমোটটা নিতে চায়, কিন্তু রুদ্র শক্তির সঙ্গে সে টেক্কা দিতে পারে না। রুদ্র শ্রেয়ার হাতটা ধরে ওকে নিজের দিকে টেনে নেয়। তুমি গোটা বাড়িটার কি অবস্থা করেছো শ্রেয়া? কেন করেছো এখন? নিজেকে একবার দেখো, কি চেহারা বানিয়েছো নিজের। পুরো মুখে চকলেট থেকে রয়েছে, তারপর এতগুলো চিপসের প্যাকেট ছড়িয়ে রেখে দিয়েছো। কে বলেছে তাদের কিছু খেতে? আমি তো এরকমই, ছড়িয়ে ছিটিয়ে থাকতেই তোমার ভালো লাগে। আপনার মতো ডিসিপ্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা বাবা আমার পছন্দ নয়। এবার আপনার যদি আমার সাথে থাকতে হয় তাহলে এইভাবেই কিন্তু থাকতে হবে। আর আমার এই সবের ভীষণই অভ্যাস আছে, আপনাকেও এগুলো সহ্য করতে হবে। আর সেটা না পারলে একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু আমাকে ডিভোর্সটাও দিয়ে দিতে পারেন। কি? রুদ্র শ্রেয়ার মুখ থেকে ডিভোর্স শব্দটা শুনে প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর বলে, তুমি কি বললে? আমি তোমাকে ডিভোর্স দিতে পারি? হ্যাঁ, ডিভোর্স দিতে পারেন। আমি আপনার কাছ থেকে আসলে ডিভোর্স চাইছি। রুদ্র এবার শ্রেয়ার উদ্দেশ্যটা আন্দাজ করে ফেলে। সে শান্তভাবে তার পকেট থেকে রুমালটা বের করে শ্রেয়ার মুখ থেকে চকলেটের দাগগুলো মুছিয়ে দেয়। সরি সোনা, তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে ডিভোর্স দেবো না। আর একটা কথা, এরপর কখনো যদি তুমি এরকম সিন ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে তুমি যে আমার কাছে 1 বছর সময় চেয়েছিলে সেইটা আমি ভুলে যাবো। হ্যাঁ? শ্রেয়া তার এই কথা শুনে ভয় পেয়ে যায়। যাও, এখন বাথরুমে গিয়ে ভালো করে পরিষ্কার হয়ে এসো। তারপর তুমি আমার গালে 100টা কিস করবে আর সরি বলবে। 100টা কিস? অসম্ভব। সম্ভব। আপাতত 100টা কিস। আজ তুমি প্রথমবার আমাকে ডিভোর্সের কথা বলেছো, তাই আমি রাগ করেছি। আর মনে রেখো, প্রথমবার বলে এত ছোট পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু পরের বার এরকম ভুল করলে পানিশমেন্ট আরো বড় হবে। চলো এখন তো বলো। এই বলে রুদ্র শ্রেয়ার হাত ধরে ওকে বাথরুমে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। শ্রেয়া তাকায় রুদ্রর দিকে। আপনি আপনি বাইরে যান, আমি স্নান করে আসছি। না, আমি তো এখন বাইরে যাব না।
রুদ্র নিজের জামা খুলতে খুলতে বলে ওঠে, আমাকেও তো স্নান করতে হবে। বাইরে থেকে এলাম, চলো আজ একসাথে স্নান করি, তাতে জল কম খরচ হবে। শ্রেয়া রুদ্রর মুখে এই কথা শুনে আরো ঘাবড়ে যায়। সে অনুরোধ করে, সরি রুদ্রবাবু, আমি মানে আপনি আপনি প্লিজ বাইরে যান না। আমি এবার আপনার সাথে স্নান করতে পারবো না। কেন পারবে না? আমি তোমার হাজবেন্ড, আমার সামনে তোমার কিসের লজ্জা? এই বলে সে তার নিজের শার্টটা খুলে ফেলে দেয়। শ্রেয়া প্রথমবার এত কাছ থেকে রুদ্রর শরীরটাকে দেখে। রুদ্রর পারফেক্ট বডি, সিক্স প্যাক, অ্যাপস, এইসব দেখে শ্রেয়ার চোখে ঘোর লেগে যায়। সে এক দৃষ্টিতেই রুদ্রর শরীরের দিকে তাকিয়ে থাকে। তা দেখে রুদ্র তার কাছে চলে আসে এবং সে শ্রেয়ার দুটো হাত ধরে নেয়। তারপর দুটো হাতকে নিয়ে নিজের বুকের উপরে রেখে বলে ওঠে, রুদ্র, এইভাবে কি দেখছো শ্রেয়া? ভালো করে ফিল করে দেখো। হ্যাঁ দেখো, আমি তো তোমারই, তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো, আমার একটু খারাপ লাগবে না। তুমি যদি চাও এই 1 বছরের কন্ট্রাক্ট আমি আজ শেষ করে দিতে পারি। আমি কিন্তু পুরোপুরি রেডি। না না না, রুদ্রর কথা শুনে শ্রেয়া তার বুক থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। আপনাকে আপনাকে 1 বছর অপেক্ষা করতেই হবে। প্লিজ আপনি এখন বাইরে যান। আমি তো বাইরে যাবো না, আর আমি তোমাকেও বাইরে যেতে দেবো না। এই বলে সে বাথটাবটায় বসে পড়ে এবং চোখটা বন্ধ করে নেয়। শ্রেয়া তখনও শাওয়ার ক্যাবিনেটে শাওয়ারের নিচে দাঁড়িয়ে তাকেই দেখছে। রুদ্র চোখ বন্ধ করে নেয় আর তারপর বলে, আমার চোখ খোলার আগে স্নানটা সেরে নাও। চোখ খুলে ফেলে আমি কিন্তু আমার মতো করে তোমাকে স্নান করিয়ে দেবো, সেইটা হয়তো তোমার খুব একটা ভালো লাগবে না। শ্রেয়া তাকে আর কোনো জবাব দেয় না, শুধুই তাকিয়ে থাকে। রুদ্রর চোখ তখনও বন্ধ। শ্রেয়া আস্তে আস্তে তার জামা খুলতে শুরু করে। শ্রেয়া শাওয়ার অন করলে জল পড়ার শব্দ রুদ্রর কানে পৌঁছয়। জলের শব্দ শুনে তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। শ্রেয়া তখনও রুদ্রর মুখের দিকে তাকিয়ে আছে। রুদ্রর চোখ তখনও বন্ধ। শ্রেয়া তারপর দ্রুত স্নান সেরে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে যাওয়ার পর রুদ্র নিজের চোখ খুলে হাসে। তোমার পিঠে যে তিলটা আছে সেটা খুবই কিউট শ্রেয়া। কিছুক্ষণ পর রুদ্র স্নান করে বাইরে আসে। শ্রেয়া ততক্ষণে রেডি হয়ে নিয়ে বিছানায় বসেছিল। রুদ্র ঘরে ঢুকতেই সে রুদ্রর দিকে তাকায়। রুদ্রর পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে, আর চুল তখনও ভেজা। শ্রেয়া রুদ্রকে দেখে খুব হ্যান্ডসাম লাগে। রুদ্র তার পাশে এসে বসে। শ্রেয়া ওকে বসতে দেখে একটু সরেই যায়। আপনি আমার এত কাছে এসে কেন বসছেন বলেন তো? আগে জামা কাপড় পরবেন তো। রুদ্র শ্রেয়ার কথা শুনে ওর হাত ধরে ওকে নিজের দিকে টেনে নেয়। শ্রেয়া ঘাবড়ে গিয়ে রুদ্রর চোখের দিকে তাকায়। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম। কি 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 বলেছিলেন? আমি বলেছিলাম তোমাকে আমায় 100টা কিস করতে হবে, আর তার সাথে সরিও বলতে হবে। তাহলে শুরু করো। আর হ্যাঁ শোনো, ভালো করে কিস করো আমাকে প্লিজ। এই খেয়েছে। কতগুলো শুনে শ্রেয়া বিড়বিড় করতে থাকে। এখনো এই কথাটা মনে রেখে দিয়েছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছে। আমি কোনো কিছু ভুলে যাই না শ্রেয়া। শ্রেয়া রুদ্রর দিকে তাকায়। সে খুব আস্তেই বলেছিল কথাটা, কিন্তু রুদ্র সেটাও শুনে ফেলেছে। নাও তাহলে এখন শুরু করো। এরপর আবার ডিনার করতে যেতে হবে। তুমি তো আবার সকালে ব্রেকফাস্ট করোনি, নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি আপনাকে 100টা কিস করতে পারবো না। সরি বলতে বললে বলতে পারি, কিন্তু কিস আমি করতে পারবো না। রুদ্র এই কথাটা শুনে শ্রেয়ার দুটো কাঁধে চেপে ধরে নিজের মুখটা ওর একদম সামনে নিয়ে আসে। এতটাই কাছে যে শ্রেয়া ওর প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারে। রুদ্র তার চোখে চোখ রাখে। শুধু সরি বললে হবে না শ্রেয়া, আমি তোমাকে বলেছি সরি বলার সঙ্গে সঙ্গে তোমাকে আমায় 100টা কিস করতে হবে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি। এই অবধি বলে এই কথাটা অসম্পূর্ণ রেখেই সে শ্রেয়াকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে নিজে ওর উপরে উঠে আসে। শ্রেয়া খুব ভয় পেয়ে যায়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে রুদ্রকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে রুদ্রকে এক চুলও নড়াতে পারে না। রুদ্র শ্রেয়ার হাত দুটোকে উপরে তুলে শক্ত করে চেপে ধরে, আর তারপর শ্রেয়ার মুখের উপর কিস করতে শুরু করে। শ্রেয়া প্রচন্ড ঘাবড়ে গিয়ে কোন রকমে বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কিস করতে রাজি আছি। প্লিজ আগে আমাকে ছাড়ুন। আমার উপর থেকে চলে যান। আপনি ভীষণ বাড়ি দিয়ে বাবরে বাবা, আমি ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। শ্রেয়ার কথা শুনে রুদ্র ওকে ছেড়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। শ্রেয়া হাত ছেড়ে বাঁচে। তখন রুদ্র ওর দিকে ফেরে। চল এখন তুমি উঠে এসো আমার উপরে আর কিস করো আমায়। শ্রেয়া লজ্জায় গুটিয়ে যায়, কিন্তু তারপরেও যেহেতু এটা করা ছাড়া আর কোনো উপায় তার হাতে নেই আর বাঁচার কোনো সুযোগও নেই, তাই বাধ্য হয়েই সে রুদ্রর উপরে উঠে আসে আর তাকে কিস করতে করতে সরি বলতে শুরু করে। 100টা কিস শেষ হলে শ্রেয়া যেন ধরে প্রাণ ফিরে পায়। সে উঠে বুঝতে যায়, আর ঠিক তখনই রুদ্র আচমকাই তার হাত ধরে আবার তাকে নিজের দিকে টেনে নেয়। তারপর এক হাতে সে শ্রেয়ার কোমর জড়িয়ে ধরে, আর অন্য হাতটা ওর মাথার পিছনে রেখে ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট জোড়া চেপে ধরে। হঠাৎ করে এইরকম একটা সিচুয়েশনে পড়ে শ্রেয়ার দুটো চোখ বড় বড় হয়ে যায়। রুদ্র খুবই প্যাশনেটলি তাকে কিস করতে শুরু করে। প্রায় 5 মিনিট পর রুদ্র ওর ঠোঁটটা ছেড়ে দেয়। শ্রেয়া লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকে। তার মনে হয় রুদ্র যদি আর 1 সেকেন্ডও দেরি করতো তাহলে হয়তো আজ তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। এরপর রুদ্র ওকে ছেড়ে উঠে চেঞ্জিং রুমে জামা কাপড় পরতে চলে যায়। শ্রেয়া উঠে বসে। কিছুক্ষণ পর রুদ্র চেঞ্জ করে এসে তাকে বলে, চলো ডিনার করতে যাই। শ্রেয়া কোনো উত্তর না দিয়ে তার সাথে ডিনার করতে নিচে চলে যায়। ডিনার টেবিলে এসে শ্রেয়া দেখে টেবিল জুড়ে ওর পছন্দের সমস্ত খাবার সাজানো রয়েছে। এত কিছু দেখে শ্রেয়ার ঠোঁটে একটা চড়া হাসি ফুটে ওঠে। সে রুদ্রর দিকে তাকায়। রুদ্র তখন শ্রেয়াকেই দেখছিল। এগুলো এগুলো তো সব আমার পছন্দের আইটেম। জানি তো আমি, সকালে তুমি ব্রেকফাস্ট করনি, তাই আমি আজ এই সমস্ত কিছু করতে বলেছি।
শ্রেয়ার গলায় অভিযোগের সুর শোনা যায়। আমি তো খেতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো খেতে দিলেন না। কারণ তখন তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। এরপর থেকে খাবারকে সবসময় সম্মান করবে। এখন যেহেতু তুমি পানিশমেন্ট পেয়ে গেছো, তাই তোমার সমস্ত পছন্দের জিনিস রান্না করা হয়েছে। এবার শান্তিতে বসে খাও। ওকে। শ্রেয়া খেতে শুরু করে। ডিনারের পর শ্রেয়া রুদ্র নিজেদের রুমে আসে। শ্রেয়া বিছানায় বসে তার নতুন মোবাইলে গেম খেলতে থাকে। রুদ্র তাকে এক নজর দেখে, তারপর সুটকেস বার করে জামা কাপড় প্যাক করতে শুরু করে। তাই দেখে শ্রেয়া জিজ্ঞাসা করে, আপনি কি কোথাও যাচ্ছেন? কাল সকালে আমি লন্ডন যাচ্ছি, এক সপ্তাহের জন্য একটা বিজনেসের কাজ আছে। ও, শ্রেয়া তার কথা শুনে আবার গেম খেলতে থাকে। কয়েক মুহূর্ত পরে একটা কথা শ্রেয়ার মাথায় আসে, আর সে রুদ্রকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি তো লন্ডনে যাচ্ছেন, তাহলে আমি কি এই সময় ভাড়ার সাথে আমার বাড়িতে যেতে পারি? আসলে বাড়ির সবাইকে আমি ভীষণ মিস করছি। প্লিজ না করবেন না, প্লিজ প্লিজ। তুমি যেতে পারো, কিন্তু তার বদলে আমি কি পাবো? মানে ধরো আমি যদি তোমাকে তোমার বাড়িতে যাওয়ার অনুমতি দিই, তাহলে তার বদলে আমারও তো কিছু প্রাপ্য, তাই না? আপনি আর কি চান? রুদ্র একটা অদ্ভুত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায়। তুমি জানো আমি কি চাই? দেখুন, কথাটা শুনে শ্রেয়ার আবার মাথাটা গরম হয়ে যায়। সে রাগ দেখিয়ে বলে, দেখুন রুদ্রবাবু, আপনারা মানে সব সব পুরুষ মানুষরাই একদম একরকমের হন, জানেন তো? আপনার মাথায় সারাক্ষণ শুধু ওই একটা জিনিসই ঘোরে, তাই না? চুপ। রুদ্র ধুম করে সুটকেসটা বন্ধ করে দেয়। একদম চুপ। অন্য পুরুষদের মাথায় কি ঘোরে তা আমি জানি না, জানতে চাইও না। তোমারও সেসব জানার কোনো দরকার নেই। আমার মাথায় কি ঘোরে তুমি শুধু সেইটা নিয়ে ভাবো, বুঝেছ? আর শোনো, অন্য পুরুষদের কথা আমি তোমার মুখে শুনতে চাই না। তোমার মুখে একজন পুরুষেরই নাম থাকবে, আর সেটা হলো রুদ্র প্রতাপ ব্যানার্জি। ব্যাস, আর কেউ না। শ্রেয়া তার কথা শুনে চুপ করে যায়। রুদ্র একটু থেমে গিয়ে বলে, একটা কথা মনে রেখো, আমি তোমাকে যেতে দেবো, কিন্তু শর্ত একটাই, 1 সপ্তাহের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। আর একটা কথা, বাড়ির লোকেদের আমাদের বিয়ের কথাটা বলে দিও, কারণ এরপর আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিতে পারবো না। বিয়ের কথা বলে দেবো? মানে, কিন্তু আমি কিভাবে বলবো? যেইভাবে বলে তুমি সেইভাবে বলতে পারবে না। একদিন না একদিন ওনাদের সমস্ত কথা জানাতেই হবে, তাহলে লুকিয়ে রেখে কি লাভ? বলে দাও, যত তাড়াতাড়ি বলবে ততই তোমার পক্ষে মঙ্গল। কিন্তু আমার এখন একটু সময় লাগবে। আমার কলেজের এক্সামটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো রকমের অশান্তি আসলে চাইছি না। ওয়েট এ মিনিট, তোমার আবার এক্সাম কিসের? তোমার সার্টিফিকেট তো চলে এসেছে, তুমি তো কলেজ টপার হয়ে গেছো, তাহলে আবার কোন এক্সাম দেওয়ার কথা বলছো তুমি? দেখুন রুদ্রবাবু, আজ কলেজে আপনি যা করেছেন না করিয়েছেন সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু তবু আমি আপনাকে কিচ্ছু বলিনি। চাইলে আমি অনেক কথাই আপনাকে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। তবে আমি আপনার দেওয়া ওই সার্টিফিকেটটাকে ছিঁড়ে ফেলে রেখে এসেছি। আমি আসলে সৎভাবে আর সকলের সঙ্গে পরীক্ষা দিতে চাই, তাই আমি আপনাকে অনুরোধ করছি, ভবিষ্যতে আর কখনো এরকম কিচ্ছু আমার সঙ্গে করবেন না, প্লিজ। বেশ, ঠিক আছে। রুদ্র ওর কথা শুনে হাত ধরে নিজের কাছে টেনে নেয় ওকে, আর ওর চোখে চোখ রাখে। আমি আর কখনো এরকম করবো না, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, বাড়ি গিয়ে বাড়ির লোকেদের আমাদের বিয়ের কথাটা জানিয়ে দিও। শ্রেয়া কোনো উত্তর দেয় না। রুদ্র ওকে ধরে বিছানায় শুয়ে দেয়, আর তারপর নিজে ওর পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে রুমের লাইটটা অফ করে দেয়। পরের দিন সকালে শ্রেয়ার ঘুম ভাঙার পর সে দেখে রুদ্র সবে মাত্র স্নান করে এসেছে। ঘুম থেকে উঠেই রুদ্রর পারফেক্ট বডির দিকে চোখ আটকে যায় শ্রেয়ার। রুদ্রর শরীরটা এতটাই অ্যাট্রাকটিভ যে ওকে দেখলে যে কোনো মেয়ের চোখের ঘুম উড়ে যেতে পারে, তাই শ্রেয়া চাইলেও ওর দিক থেকে চোখটা সরাতে পারে না। তখনই রুদ্র আলমারি খুলে জামা কাপড়ের দিকে তাকিয়ে বলে ওঠে, হাঁ করে কি দেখছো? এখানে এসো আর আমাকে রেডিওতে হেল্প করো। শ্রেয়া হঠাৎ রুদ্রর কথা শুনে চমকে ওঠে। সে বিছানা থেকে দ্রুত উঠে তার কাছে যায়। রুদ্র একটা শার্ট বের করে ওর হাতে দিয়ে বলে, নাও, এবারে শার্টটা আমাকে পরিয়ে দাও। হ্যাঁ, আবার কি? আমি কেন পরিয়ে দিতে যাবো? কারণ আমি তোমার হাজবেন্ড, আর আমি বলছি তোমাকে আমার শার্টটা পরিয়ে দিতে, তাই তুমি পড়াবে। সবকিছুতে এত প্রশ্ন করবে না, হ্যাঁ? চুপচাপ আমাকে শার্টটা পরিয়ে দাও, নইলে কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না। শ্রেয়ার বেশ বিরক্ত লাগে, রাগও হয়, কিন্তু তার তো কিচ্ছু করার নেই। তাই সে শার্টটা নিয়ে রুদ্রকে পরিয়ে দিতে শুরু করে। রুদ্রর চোখ তখনও শ্রেয়ার দিকেই স্থির। শ্রেয়া শার্টের বোতামগুলো এক এক করে আটকে দেয়। তারপর রুদ্র তার একটা আঙুল দিয়ে শ্রেয়ার কোমরের উপর আঁচড় দিতে শুরু করে। তাতে শ্রেয়া থমকে যায়। সে তাকিয়ে দেখতে থাকে রুদ্র ওর সাথে ঠিক কি করছে। এদিকে রুদ্র শ্রেয়াকে থেমে যেতে দেখে ওর কোমরে হাত রেখে ওকে নিজের দিকে টেনে নেয়। থেমে গেলে কেন? আমি কি থামতে বলেছি? না তো, যেটা করছিলে সেটা করো। শার্টটা ঠিক করে পরাও, আর যদি না পরাও তাহলে কিন্তু এক্ষুনি আমি তোমাকে কিস করতে শুরু করে দেবো। রুদ্রর এই হুমকি শুনে শ্রেয়া দ্রুত হাতে ওর শার্টের বোতাম আটকাতে শুরু করে দেয়। শ্রেয়াকে এইভাবে ঘাবড়ে যেতে দেখে রুদ্রর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। শ্রেয়া সবগুলো বোতাম পরপর আটকে দেয়। হয়ে গেছে, দেখে নিন। কি হয়ে গেছে? শুধু শার্ট পরালেই হবে? আমার চুলকে ব্রাশ করে দেবে? আরে ধ্যার, আপনি কি ছোট বাচ্চা নাকি যে এই সমস্ত কিছু আপনাকে এখন পরিয়ে দিতে হবে? আপনি নিজে নিজে করতে পারেন না এগুলো? তোমার বাড়ি যাওয়ার ইচ্ছা একদমই নেই না? রুদ্র চোখ রাঙিয়ে তাকায় শ্রেয়ার দিকে। কি, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে না নেই? আমি বাড়ি যেতে চাই। তাহলে আগে ভালো করে আমার চুল আঁচড়া দাও। শ্রেয়া মনে মনে ভাবতে থাকে, জঘন্য লোক একটা, জঘন্য। তারপর চিরুনি দিয়ে পরিপাটি করে রুদ্রর চুলটা আঁচড়ে দিতে শুরু করে। শ্রেয়া যখন রুদ্রর চুল আঁচড়াচ্ছিল
তখন রুদ্র আয়না দিয়ে শ্রেয়ার এক্সপ্রেশন গুলোর বদলে যাওয়া দেখতে থাকে। শ্রেয়ার অস্বস্তি হয়, তবুও রুদ্র ওর দিকেই তাকিয়ে থাকে। শ্রেয়াকে এইভাবে বিব্রত করতে খুব মজা লাগছে। চুল আঁচড়ে দেবার পর শ্রেয়া জিজ্ঞাসা করে, এবার হয়ে গেছে, আর কিছু করতে হবে? রুদ্র নিচের দিকে ইশারা করে। শ্রেয়া নিচে তাকিয়ে দেখে রুদ্র শার্টটা পরে নিলেও নিচে তখনও টাওয়াল জড়িয়ে রেখেছে। শ্রেয়া অবাক হয়ে যায় সেটা দেখে। তখন রুদ্র ওর কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, আমার প্যান্টটা কি পরিয়ে দেবে শুনি? রুদ্রর মুখে এই নির্লজ্জের মতো কথা শুনে লজ্জায় আর রাগে শ্রেয়ার গাল দুটো কাশ্মীরি আপেলের মতো টুকটুকে লাল হয়ে যায়। রুদ্র তার টাওয়াল ধরে খুলতে যায়, কিন্তু তখন শ্রেয়া এক দৌড়ে বাথরুমে ঢুকে দরজাটা জোরে বন্ধ করে দেয়। রুদ্র ওকে দেখে হা হা করে হেসে ওঠে। আসলে এটা সে ইচ্ছে করেই বলেছিল। সে জানতো শ্রেয়া এটা করবেই না। সে নিজেই চেঞ্জিং রুমে চলে যায়। তারপর কিছুক্ষণ পর বাথরুমের দরজাটা অল্প ফাঁক করে মাথাটা একটু বার করে শ্রেয়া ঘরের ভিতরের দিকে তাকায়। আসলে শ্রেয়া ওর জামা কাপড় নিতে ভুলে গিয়েছিল, শুধু একটা পাতলা ফিনফিনে বাথরুম পড়েছিল। তাই রুদ্রর সামনে আসতে ওর ভীষণ লজ্জা করছিল। রুদ্র সোফাতে বসে ল্যাপটপে কাজ করছিল। শ্রেয়া ওকে দেখতে পেয়ে আবার দরজাটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর আবার দরজাটা অল্প ফাঁক করে সোফার দিকে তাকায়। শ্রেয়া দেখে রুদ্র তখনও একইভাবে বসে কাজ করে চলেছে। প্রচন্ড বিরক্ত হয়ে শ্রেয়া আপন মনেই বলে ওঠে, শয়তানটাকে কি এখানে বসেই সমস্ত কাজ করতে হবে? বাইরে গিয়ে করতে পারে না? এইভাবে ঘরে বসে থাকলে আমি ওর সামনে থেকে কি করে বাইরে যাবো? কেন থেকে? রুদ্র ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলেও সে বুঝতে পারে যে শ্রেয়া বারবার বাথরুম থেকে উঁকি দিয়ে ওকেই দেখছে। রুদ্র এবার ল্যাপটপটা বন্ধ করে বাথরুমের দিকে তাকায়। শ্রেয়া আবারও তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। রুদ্র ল্যাপটপটা পাশে রেখে সোফা থেকে উঠে বাথরুমের দরজায় নক করে। শ্রেয়া বারবার উঁকি মেরে কি দেখছো বাইরে? এনি প্রবলেম? না রুদ্রবাবু, কোনো প্রবলেম নেই। আই এম অলরাইট। আপনার দেরি হলে আপনি রওনা দিন, আমি কিছুক্ষণ পরে বেরোচ্ছি। তুমি না বেরোলে আমি কোথাও যাচ্ছি না। আগে বাইরে এসে বড় কি সমস্যা হয়েছে, এসো। আসলে আমি এখন বেরোতে পারবো না, আমি আমার জামা কাপড় নিয়ে আসতে ভুলে গেছি। ও রুদ্র ঠোঁটে হাসি ফুটে ওঠে, কিন্তু সে তা চেপে রাখে। ঠিক আছে, নিতে ভুলে গেছো তো এখন বাইরে এসে নিয়ে যাও। কতক্ষণ আর বাথরুমের ভেতরে বসে থাকবে? উফ, আপনার ফ্লাইট আছে না আজ? দেরি হয়ে যাচ্ছে না? আপনি যান না। আমার মোটেই দেরি হচ্ছে না, আমি প্রাইভেট প্লেনে যাব। ফলত ফ্লাইট মিস হওয়ার কোনো টেনশন আমার নেই। আমি আমি আপনার সামনে বেরোতে পারবো না। কেন পারবে না? আমার সামনে এত কিসের লজ্জা তোমার? এক্ষুনি বাইরে এসে বলছি। না, আমি কিছুতেই এখন বাইরে আসবো না। যদি তুমি বাইরে না আসো তাহলে কিন্তু আমি নিজেই বাথরুমের ভিতরে চলে আসবো। আপনি কিভাবে আসবেন ভেতরে? দরজা তো আমি লক করে রেখেছি, তাই না? শ্রেয়ার কথা শুনে আবারও হেসে ওঠে রুদ্র। তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি শ্রেয়া? এই ম্যানশন আমার। এখানে তুমি যে দরজায় লক করো না কেন, আমি 1 সেকেন্ডের মধ্যে দরজাটা খুলে ফেলতে পারবো। তাই বলছি চুপচাপ বাইরে এসো। শ্রেয়া তবুও রাজি হয় না। না, আমি আসতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আসছি। এই বলে রুদ্র দরজার উপরে বসানো কিবোর্ডে পাসওয়ার্ড টাইপ করতে থাকে। শ্রেয়া শব্দ শুনে দরজার দিকে তাকায়। দরজাটা খুলে যায়। রুদ্র নিজেই বাথরুমে ঢুকে আসে। শ্রেয়া তো খুব লজ্জা পায়। রুদ্র শ্রেয়ার হাত ধরে ওকে ঘরে নিয়ে আসে, আর তারপর সেখান থেকে চেঞ্জিং রুমে নিয়ে যেতে যেতে বলে ওঠে, তুমি কি ভেবেছিলে যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ তুমি বাথরুমে লুকিয়ে থাকবে? শ্রেয়া কোনো উত্তর দেয় না। তুমি মাঝে মাঝে আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাও। আমি বুঝতেই পারি না আমার কাছে তোমার এত কিসের লজ্জা। আমি তো বলেছি 1 বছর পর্যন্ত আমি তেমন কিচ্ছু করবো না। আমার কথা বিশ্বাস করতে পারছো না তুমি? শ্রেয়া কোনো জবাব দেয় না। সে চুপ করে থাকে। রুদ্র একটা ড্রেস বের করে ওর হাতে দিয়ে বলে ওঠে, এটা পরে নাও, আমি ঘরে যাচ্ছি। তাড়াতাড়ি ড্রেসটা করে চলে এসো, আমার ফ্লাইট আছে আর তোমাকেও তো বাড়ি যেতে হবে। শ্রেয়া ঘাড় নেড়ে হ্যাঁ বলে রুদ্র ঘরে চলে যায়। তার কিছুক্ষণ পর শ্রেয়া চেঞ্জ করে ঘরে আসে। তুমিও তোমার প্যাকিংটা করে নাও। দরকার নেই, আমার বাড়িতে জামা কাপড় আছে। ঠিক আছে, চলো তাহলে। এই বলে রুদ্র শ্রেয়ার হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। কিন্তু গল্প তো মাত্র শুরু। যে সম্পর্কের শুরুটা হয়েছে এক অচেনা বন্ধনে, সেই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অজানা। নায়িকার জীবনে কি সত্যিই ভালোবাসা আসবে, নাকি এই অচেনা মানুষটির রাগ আর জেদের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? সেই উত্তর জানতে অবশ্যই শুনতে থাকুন অচেনা বন্ধনের পরবর্তী পর্ব। গল্পটি ভালো লাগলে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে গল্পটি শেয়ার করুন। আমি এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার আবারও ফিরে আসব অচেনা বন্ধনের নতুন 2 নাম্বার পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সঙ্গে থাকুন। শুনতে থাকুন অডিও স্টোরি বাড়ি।